আর একটা কথা জেনে দেখো, পরাগ আর পলাশের মা সেও যদি দেখে যে তোমার সঙ্গে সত্যি সত্যি কোনো অন্যায় হয়েছে, তোমার সঙ্গে কোনো চক্রান্ত হয়েছে, সেও প্রতিবাদ করবে গো মা, ছেড়ে কথা বলবে না। এরকম একটা ফুলের মতন মেয়েকে যদি কেউ এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়, তাহলে তার দাম তাকে দিতে হবে। আমিও ছেড়ে কথা বলবো না। এইসব কথা এখন থাক না মা। দেখো, আমার কাছেও যেমন কোনো প্রমাণ নেই, তোমার কাছেও তো কোনো প্রমাণ নেই। শুধু শুধু কেন এসব কথা বলছো বলো তো? প্রমাণ আজ নেই, কিন্তু প্রমাণ তো একদিন মিলবেই গো মা। পুলিশ তো আর চুপ করে বসে থাকবে না, সে তার নিজের কাজ করবেই। আর পরাগ পলাশের মা হিসেবে আমিও আমার নিজের কাজ করব গো বৌমা, কথা দিল তোমার। আপনার স্টমাকে পয়জন পাওয়া গেছে, আপনি জানেন তো? শুনেছি। আচ্ছা, আপনার কি মনে হয় কে এরকম করতে পারে, মানে কে আপনাকে পয়জন দিতে পারে? আমি কি করে বলবো, আমার কোনো ধারণা নেই। ধারণা নেই মানে? কি বলছিসটা কি তুই? পরাগ পলাশ ছাড়া এই কাজ কেউ করতেই পারে না। আর আমরা ওদের নামে কমপ্লেনও করে এসেছি। আমার সত্যি কোনো ধারণা নেই গো, কি করে বলি বলো তো কথাটা? শুধুমাত্র একটা অনুমানের ওপর ভিত্তি করে এই কথা তো বলা ঠিক না, এই কথাটা বলা উচিত না। ডাক্তারবাবু, আজকেই ডিসচার্জ করে দিচ্ছেন তো? হ্যাঁ, আজই আমরা পেশেন্টকে ডিসচার্জ করে দিচ্ছি, আর কিছুক্ষণ পরেই। পেশেন্ট কি একেবারে ওকে? এমনি একটু দুর্বল আছে ম্যাডাম, এছাড়া আর কোনো অসুবিধে নেই। দুর্বলতাটা কেটে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, একটা তো ড্যামেজ হয়েছেই, আর কিছুক্ষণ দেরি হলে কিন্তু পেশেন্টকে আর বাঁচানো যেত না। আপনার এত বড় সর্বনাশ করলো, আর আপনি বলছেন আপনার কোনো ধারণা নেই? আচ্ছা, আপনি কি কাউকে বাঁচাতে চাইছেন? শিমুল, আমি যতদূর তোমাকে চিনেছি তাতে এটুকু বুঝেছি যে তুমি খুব স্পষ্ট বক্তা এবং সবসময় সত্যের সঙ্গে থাকো। তাই তোমার সত্যি যেটা মনে হচ্ছে তুমি সেটাই বলো না। আমার আসলে কিছু মনে হচ্ছে না সুচরিতা দি, আমি অতটা তলিয়ে কিছু ভাবতেও পারছি না। সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল বলুন তো, আপনার কাছ থেকেই জানতে চাইছি। স্যার স্যার हम लोगों के बीच क्यों बोली? ওর তো বাত করতে কষ্ট হচ্ছে না। না দেখুন, আমি পারমিশন নিয়ে নিয়েছি, উনি কথা বলতে পারবেন, ওনাকেই বলতে হবে। স্যার, আমরা ভাসান থেকে খুব আনন্দ করে ফিরেছিলাম। ফেরার পর একটু মিষ্টি মুখের আয়োজন করা হয়েছিল, মিষ্টি আর শরবত ছিল। আমি দুটোই খেয়েছিলাম। খাওয়ার পর সবাই মিলে বললো একটু নাচ গান করবে, আনন্দ করবে। আমিও সবার সাথে নাচ করছিলাম। নাচতে নাচতে হঠাৎ কেমন যেন মাথাটা ঘুরে গেল। কেন মাথাটা ঘুরলো সেটা বুঝতে পারছিলাম না স্যার। আমি ভাবলাম হয়তো ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু পারিনি। পড়ে গিয়ে জ্ঞান চলে গিয়েছিল। তারপর আমার সত্যি আর কিছু মনে নেই। এর পরিপ্রেক্ষিতেই বলছি, আপনার কি মনে হয় কারা আপনার শত্রু? আপনার পরিবারে কোনো শত্রু আছে? দেখুন, আমার শাশুড়ি মা আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার ননদের ব্যাপারটা একটু আলাদা। ও আসলে একটু অক্ষম, ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জড একটি মেয়ে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের মতোই তদন্ত করব। ওনাদের কমপ্লেনের এগেনস্টে আমরা পরাগ বাবু এবং পলাশ বাবুর সঙ্গে কথা বলবো। আর আরেকটা কি নাম আপনারা দিয়েছিলেন, প্রতীক্ষা,
আমরা সেই মেয়েটিকেও ডেকে নেব, আমরা তিনজনের সঙ্গে কথা বলবো। সে আপনারা কথা বলুন স্যার, দরকার হলে 1000 বার কথা বলুন, কিন্তু কাউকে ধরতে গেলে তো এটা আগে প্রমাণ করতে হবে যে সে আমাকে বিষটা খাইয়েছে। আর আপনি যদি সেই প্রমাণটা করতে পারেন তাহলে আপনাকে তো কারোর মতামতের উপর নির্ভর করতে হবে না, তাই না? বুঝতে পেরেছি। একটা কথা বলবো, যদি এরকম সম্ভাবনা থাকে যে উনি আপনাকে মারতে চান তাহলে আগেও ট্রাই করেছেন? না স্যার, উনি আগে এরকম কিছুই ট্রাই করেননি। দেখুন, আগে যদি ট্রাই নাও করে থাকেন, হয়তো এটা প্রথমবার, তাহলে কিন্তু সাধারণত এরা আবার চেষ্টা করবে। আপনি নিজের জীবনের বিপদ ডেকে আনবেন না, আর একজন অপরাধীকে বাঁচানোর চেষ্টা করবেন না, প্লিজ। কি আশ্চর্য, আগে অপরাধীকে সেটাই জানতে পারলাম না, তাকে বাঁচানোর চেষ্টা কি করে করব বলুন তো স্যার? দেখুন, এখানে আপনার সমস্ত বন্ধু বান্ধবরা বলছে যে আপনাদের সম্পর্ক ভালো নয়, উনি আপনাকে মেরে ফেলতে পারেন, কিন্তু একমাত্র আপনিই বলছেন যে আপনি কাউকে কোনো সন্দেহ করেন না। এটা কিন্তু আমার কাছে ভীষণ রকম অস্বাভাবিক লাগছে। তা লাগলেও আমার কিছু করার নেই স্যার। আমি যা বিশ্বাস করি আমি তো তাই বলবো, আমি তো আমার কথা বলবো। ঠিক আছে, তাহলে আপাতত এই পর্যন্ত রইল। আমি একবার আপনাদের বাড়িতে যাব, আপনার স্বামী এবং দেওরের সঙ্গে কথা বলবো। আর হ্যাঁ, সেই মেয়েটিকেও আমরা ডেকে নিচ্ছি, যাতে তিনজনই একসঙ্গে উপস্থিত থাকে। আমরা আলাদা আলাদা করে তিনজনকে ইন্টারোগেট করব। আপনার স্টেটমেন্টটা খুব জরুরি ছিল, কিন্তু আপনি তো স্পষ্টভাবে কিছু বললেনই না। স্পষ্টভাবে কিছু বলার থাকলে তো বলতাম স্যার, বলার কিছু নেই তাই বলছি না। ঠিক আছে, আসছি। চলো, ডাক্তারবাবু আসছি। কাজটা ভালো করলি না শিমুল। কোন কাজটা? তুই খুব ভালো করে জানিস পরাগ পলাশই এটা করেছে, ওরা ছাড়া এই কাজটা কেউ করতে পারে না। তা সত্ত্বেও ওদেরকে এভাবে ছেড়ে দিলি তুই? আমরা বুঝতে পারছি না তুমি কেন পরাগ পলাশকে বাঁচাতে চাইছো। যারা তোমার এত বড় ক্ষতি করার চেষ্টা করলো তুমি তাদের বাঁচাচ্ছ। বলি, ও কি কথা? তোমরা টাকা দিচ্ছ কেন গো? আমি টাকা এনেছিলাম তো, এই যে আমার কাছে সঙ্গে টাকা আছে। রাখো রাখো রাখো, তোমাকে কিচ্ছু দিতে হবে না। এই টাকার কৈফিয়ত তোমাকে কাদের কাছে দিতে হবে সেটা আমরা খুব ভালো করে জানি কাকিমা। আমি আমার বরের থেকে টাকা চেয়ে নিয়ে এসেছি। এত প্রোগ্রাম এখন তো আমরা পাই, ও গান গেয়ে আমরা শোধ করে দেবো, কোনো ব্যাপার না। আর শিমুলকে এতটা ছোট করতে পারবো না গো, বিশ্বাস করো। সে মা, যার কাছে কৈফিয়ত দিতে হয় আমি দেব। টাকা তো দেবার কথা তার, ওর স্বামীর, সে তো দিতে পারছে না, তাইলে আমাকে তো পারতেই হবে, পারতেই হবে। তোমরা আপত্তি করো নি গো মা? আমার তো কোনো উপায় নেই কাকিমা, না হলে আমিও সাহায্য করতাম। আমি তো অন্যের দয়ায় চলি। বিপাশা দি। এই চুপ কর, আমাকে কথা বলতে দে। দেখো বিপাশা বৌদি, 34,000 টাকা আমি পাবো কোত্থেকে? তাহলে আমরাই কোথা থেকে পাবো বলে তোমার মনে হয় পরাগ? তুমি যে এখানে এসছো তোমার বউকে তো নিয়ে যেতেই এসেছো, নার্সিংহোম থেকে চিকিৎসার পরে তাকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছো। অন্য কাউকে তো পাঠাওনি ওকে নিয়ে যাওয়ার জন্য। অবশ্য অন্য কাউকে পাঠালে তার হাতে আমরা তো ছেড়ে দিতাম এমনটাও নয়। বলে কিভাবে এলে, কি মনে করে এলে? ওকে কিভাবে ছাড়িয়ে নিয়ে যাবে? মানে দেখো, আসলে মাসের শেষ তো, এত টাকা তো থাকে না হাতে, কি করব বলো? তাহলে কত দিতে পারবে সেটা বলো, বাকিটা না হয় ওরা ধার দিয়ে দেবে। আসলে আমি তো জানতাম না, মানে তৈরি হয়ে আসি, এই মানে 2-3 হাজার টাকার মতো রয়েছে সঙ্গে এখন। ওরা কপাল আমার। বলে, ও কি কথা? হ্যাঁ, কি জানতে না, কি জানতে না তুমি? এখানে চিকিৎসা হয়েছে বৌমার, এখানে টাকা দিতে হবে, তুমি জানতে না? কিন্তু আমি তো ভেবেছিলাম তেমন কিছু হয়নি, এমনি ওয়াশ করে দিয়েছে, তার জন্য কতই বা টাকা লাগবে। আচ্ছা মা, তুমি কিছু টাকা আনোনি? ও কি কথা?
বলি আমি কি এনেছি না এনেছি তোমাকে বলতে যাব কেন? হ্যাঁ, তুমি খালি হাতে এসেছো কেন? তুমি খালি হাতে এসেছো কেন আমাকে বলো। যারা যারা এখানে এসেছে প্রত্যেকের সঙ্গে টাকা নিয়ে এসেছে। তুমি কেন আনো নে? জানতে নে যে বৌমার চিকিৎসা হয়েছে, হসপিটালে টাকা দিতে হবে। মা, তুমি যদি আমাকে অপমান না করতে চাও তাহলে দয়া করে ওর কাছ থেকে টাকা চেও না। দরকার নেই ওর টাকার। দরকার হলে আমি আমার গয়না বিক্রি করে টাকা দেব, যদি তোমাদের কাছে টাকা না থাকে। এতটা অক্ষম ভাবছিস কি করে? আমাদের টাকা আমাদের পেমেন্ট করা হয়ে গেছে। এটা সমস্তটা বুঝেই এসেছে, ঠিক সময় বুঝে এসেছে। জানে এখন গেলে সবটা হয়ে যাবে, ওকে আর কোনো দায়িত্ব নিতে হবে না, তাই এসছে। এখন যদি পুলিশ আসে তাহলে শুধু আমাদের বাড়িতে আসবে কেন? তারা তো তোমাদের সঙ্গে কথা বলতে চাইবে। 100 বার বলবে, আর তার জন্য আমরা তৈরি। তুমি কি তৈরি? আমরা তো কালকেই থানায় গিয়ে যা বলার আমাদের সমস্তটা বলে এসেছি, তোমার সামনেই তো বললাম, দেখতেই পেলে। আবারও যদি পুলিশ আসে, আবারও যদি আমাদের কাছে জানতে চায়, আমরা 1000 বার বলবো। আমরা তো বলেই দিয়েছি। তুমি তৈরি তো? আমার আবার তৈরি হওয়ার কি আছে? আমি তো কিছু জানি না। পুলিশ যদি আমাকে জিজ্ঞেস করে। আমার খুব টায়ার্ড লাগছে, আমরা কি যাব নাকি এখানে? চলো যাবো, চলো। কথা তো হয়ে যাচ্ছে মা। আস্তে আস্তে বিপাশা, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা ব্যবস্থা করো, চলো আমরা নিয়ে যাই। হ্যাঁ, টোটো দাঁড়ানো আছে বাইরেই, গেটের মুখে টোটো দাঁড় করানো আছে। আমরা টোটো করেই ওকে নিয়ে যাবো, সবাই মিলে একটু ধরে ওকে টোটোতে তুলে দেবো, বাড়ি চলে যাবো। গাড়ি টাড়ি কিছুই লাগবে না, চল। এই তো নিয়ে যাবো এখনই। দেখো, আমার উপরে তোমাদের যতই রাগ থাক না কেন, আমি যে গাড়িটায় নিয়ে এসেছি সেটা তো কালুদার গাড়ি, সেটাতে তো শিমুল যেতেই পারে। আমি না হয় হেঁটে চলে যাচ্ছি, তোমরা প্লিজ কেউ একজন যাও, ওই গাড়িটা করেই নিয়ে যাও শিমুলকে। না গো, লাগবে না, একদম তার প্রয়োজন হবে না। ও কালুদার কাছেও তো তুমি ভিক্ষে চেয়ে নিয়ে এসেছো না গাড়িটা। তোমার যদি মনেই হতো তুমি শিমুলকে দায়িত্ব সহকারে নিয়ে যাবে বাড়িতে ফিরিয়ে, তাহলে তুমি গাড়িটা ভাড়া করে আনতে, তা তো আনোনি। কালুদার কাছে গিয়ে ভিক্ষে চেয়েছো, কালুদা দিয়েছো। ভিক্ষের দান আমরা আর নেবো না গো। আর আমার ধারণা শিমুলও নেবে না। শিমুলকে যতটুকু চিনেছি এই কদিনে, ওই ভিক্ষের দান ও নেবে না, ওটা ওর সম্মানে লাগবে। কথাটা আর বাড়িও না, এখান থেকে যাও। আচ্ছা, তার মানে আমার বউকে আমি নিজে বাড়ি নিয়ে যেতে পারবো না? শোনো, এই পরিচয়টা না আমার কাছে মিথ্যে হয়ে গেছে। তার মানে যা বললো তাই। ও আচ্ছা, তাহলে তুমি আমাদের বাড়িতে যেতে চাইছো কেন শিমুল? দেখো, আমি না তোমার মায়ের কাছে যাচ্ছি। ওখানে তোমার মা আছে, তোমার দিদি আছে, আমি ওদের কাছে যাচ্ছি। মনের আইন বলেও তো একটা ব্যাপার আছে। যার সাথে আমার কোনো সম্পর্কই নেই, যাকে আমি স্বামী হিসেবে মনেই করি না, তার থেকে আমি কোনো সহযোগিতা নিতে চাই না। যাই আইন কানুন থাকুক না কেন, আমি আমার মনের আইনই শুনবো, আমি আমার মনের কথাই শুনবো। বুঝতে পেরেছো তুমি? চলো শিমুল। আপনারা আসার তো কথাই ছিল। পলাশবাবু, পরাগবাবু বাড়িতে আছেন? আগে হ্যাঁ আছেন। পরাগ, বলো। চলো, ডাকছো? কি হয়েছে? সাত সকালে চেঁচামেচি করছো কেন? সাত সকালে আমি কেন চেঁচামেচি করতে যাব? লোক খুঁজতে এসেছে তাই ডেকেছিলাম। কি হয়েছে? সাত সকালে আবার কার আসার দরকার পড়লো? আমরা সকালবেলা বাড়িতে অতিথি এসছে। কেমন আছেন?
স্যার আপনারা আপনারা হঠাৎ সকালবেলা বাড়িতে না আসার তো কোনো কারণ নেই, আপনাদের দুজনকেই আমার সঙ্গে থানায় যেতে হবে। থানাতে কেন? কিন্তু স্যার আমরা তো কিছু করিনি, আপনি আমাদের থানায় যেতে বলছেন কেন? না দেখুন, আমার স্ত্রী তো আমাদেরকে সন্দেহ করেননি। ও যদি সন্দেহ করতো তাহলে হয়তো আপনি আমাদের নিয়ে যেতে পারতেন, কিন্তু যেহেতু সন্দেহ করেনি তখন আমরা সন্দেহ করছি। আমরা সন্দেহ করছি। শিমুল, তোমার কি মনে হয় এত বড় একটা অন্যায় আমি করতে পারি তোমার সঙ্গে? আমার কি মনে হয় সেটা অবান্তর প্রশ্ন। আচ্ছা বৌদি, এই বাড়ির দুটো ছেলে যদি থানায় যায় এবং থানায় গিয়ে যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে তোমার ভালো লাগবে তো? এই সংসারটা চলবে তো? দেখো, এত বড় অন্যায় যদি আমরা করে থাকতাম তাহলে কিন্তু আমরা বলে দিতাম, কিন্তু আমরা এত বড় অন্যায় করিনি বৌদি। একদম বাজে কথা বলবেন না। আরেকজনের কাছেও পুলিশ যাবে, অবশ্য মহিলা পুলিশ, প্রতীক্ষা দেবীর কাছেও পুলিশ যাবে। কিন্তু প্রতীক্ষা তো ও এই বাড়িতেই থাকে না, আপনারা কেন খামোখা ওকে এর মধ্যে জড়াচ্ছেন, তাও কয়েকজন পাড়ার লোকের অভিযোগের ভিত্তিতে? আর আমরা যে আপনাদের কাছে গিয়ে পাড়ার লোকগুলোর নামে অভিযোগ করলাম সে ব্যাপারে তো আপনারা কোনো স্টেপই নিলেন না। আপনার কাছ থেকে জেনে নেব কি করব আর কি করব না। আপনি দয়া করে ওদেরকে অ্যারেস্ট করবেন না। হ্যাঁ, আমাদের হয়তো অনেক মতের গন্ডগোল আছে, মতবিরোধ হয়, কিন্তু ওরা এই কাজ করেনি। তাহলে আপনার স্টমাকে পয়জন এলো কি করে? আমি আপনাকে সত্যি কথা বলবো স্যার। সত্যি কথা মানে আপনি সত্যি কথা বলেননি? আপনাকে তো বারবার জিজ্ঞেস করছিলাম যে আপনি অন্য কাউকে সন্দেহ করেন কিনা। অন্য কাউকে সন্দেহ করার কোনো জায়গা নেই স্যার। আমি নিজেই এই কাজ করেছি। এখন যদি এই সত্যির আপনি দাম না দেন তাহলে আমাকে চ্যালেঞ্জ করতে হয়, আমাকে তাহলে কোর্টে যেতে হয়। আমি কোর্টে গিয়ে বলবো যে আমি এটা নিজেই করেছি এবং আমি স্বীকার করে নিয়েছি। শুধুমাত্র পাড়ার লোক কমপ্লেন করেছে বলে তাদেরকে সন্তুষ্ট করার জন্য আপনি আমার কোনো কথার দাম না দিয়ে আমার হাজবেন্ডকে এবং দেওরকে অ্যারেস্ট করছেন। এসব আপনি কি বলছেন? দেখুন, আপনি যদি নিজে মরতে চান তাহলে আপনাকে বাঁচানোর ক্ষমতা কারণ নেই, কিন্তু আমার কি মনে হচ্ছে জানেন, আপনি এই গল্পটা বানিয়ে বললেন যাতে আমরা আপনার স্বামী আর দেওরকে না ধরি। কিসের জন্য করব আমি? ওরা যদি সত্যি অন্যায় করত তাহলে আমি ওদের বাঁচাতাম না স্যার। কিসের টানে ওদেরকে বাঁচাতাম বলুন তো? যে স্বামী আমাকে মেরে ফেলতে চাইছিল তাকে আমি বাঁচাতাম না স্যার। এতটা বোকা মেয়ে আমি না, অতটা অশিক্ষিত মেয়ে আমি নয়। স্যার, যেটা বলছি দয়া করে বিশ্বাস করুন স্যার। আমি তো বলছি স্যার, এই কাজ আমি নিজেই করেছি। যে কাজ আমি নিজে করেছি তার তাই কেন আমি অন্য কারোর ওপর চাপাতে যাব বলুন তো? তাই অনুগ্রহ করে আমার কথাটা রাখবে। মানে মা, তুমি আমাকে এ বাড়ি থেকে চলে যেতে বলছো? তাই বলি, তুই আমার বউকে বাড়ি থেকে চলে যেতে বলছিস? কোন সাহসে চলে যেতে বলছিস শুনি? বদমাশ বুড়ি কথা কারেন, তোর গুণরাজ ছেলেদেরকে বাড়ি থেকে আগে বের করে দে, তারপরে আমার বউকে বাড়ি থেকে চলে যেতে বলবি তুই? এটা তুমি কি বলছো কাকিমা? তুমি বলো, তোমার ছেলেরা অন্যায় করলো
শিমুল তো কিছুই করেনি, শিমুল তো আক্রোশের শিকার হয়েছে, আর ওকেই তুমি বাড়ি থেকে চলে যেতে বলছো? চলে যাবে? না না, কখনো না কাকিমা। দেখুন, সবে আমাদের এই দলটা একটু একটু করে তৈরি হচ্ছে। শিমুল যদি চলে যায় আমরা কি করব বলুন তো? আমি জানি কথাটা খুব স্বার্থপরের মতোই শোনাচ্ছে, কিন্তু ও চলে গেলে আমরা যে কাজগুলো পাচ্ছি সেগুলোও তো পাবো না। না না, আমরা শিমুলকে কোথাও যেতে দেব না। আর তাছাড়া শ্বশুর বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার ওর আছে। हाँ एग्जैक्टली, इतनी आसानी से क्यों चले जेते बोलले कि তোমাকে যেতে হবে নাকি শিমুল? हाँ, जो जैसा भी बोलूक काकीमाও বলুক না কেন, তুমি কিন্তু इस घर को छोड़ के कहीं मत जाना। हाँ, দিদি নিশ্চয়ই ওর ভালোর কথা ভেবেই কিছু বলেছে। আগে আমরা দিদির কথাটা শুনি। সবাই তোমরা দিদির উপর মারমুখী হয়ে কথা বলছো কেন? বলো না। আমার বৌমার যে চিরটা কাল এই বাড়িতে থাকার অধিকার আছে সে কথা আমার চেয়ে বেশি কেউ জানে না। আমিও তাই চাই, কিন্তু যেহেতু সে আমার সন্তান তুল্য, আমি চাই তার জীবনটা যেন নষ্ট না হয়। বলি এখানে যদি থাকে তাহলে ওর জীবনে আর কি আছে, কি পাবেটা কি ও? তাছাড়া ওইরকম একটা খুনি ছেলের নাম ওর স্বামী হিসেবে ওর নামের সঙ্গে জড়িয়ে থাকুক, সেটাও আমি চাই না। মা, হ্যাঁ বৌমা, চাই নে। আমি তোমাকে বৌমা বলে ডাকি, কিন্তু তুমি আমার কাছে আমার মেয়ের চেয়ে কোনো অংশে কম নাও, কোনো অংশে নাও। আর যদি আমার মেয়ের বিয়ে দিতুম আমি, তার যদি এই অবস্থা হতো, আমি মা হয়ে সবার আগে তাকে নিজে গিয়ে বার করে আনতো। একটা কথা খুব পরিষ্কার করে জেনে রাখো বৌমা, আমি চাই তোমার মতন একটা গুণী মেয়ে সে আবার নতুন করে সংসার করে। তুমি মিথ্যের বাঁধন থেকে মুক্তি নাও, মুক্তি নাও বৌমা। দরকার হলে আমি নিজে গিয়ে তোমার নতুন সংসারে দাঁড়াবো। দরকার হলে তুমি যদি কারো হাত ধরতে চাও, তাহলে যার হাত তুমি ধরতে চাও তোমার হাত আর তার হাত আমি নিজে দাঁড়িয়ে থেকে বেঁধে দেব বৌমা। আমাকে একটিবার সুযোগ দাও, শুধু আমি তোমাকে সুখী দেখতে চাই। আমাদের সকলকে তো তুমি সুখী দেখতে চেয়েছিলে, শুধু তাই আমার ভেতরকার সমস্ত কালি তুই ঘুচিয়ে দিয়েছে বৌমা। আর এখন আমার ভেতরটা আলোয় ভরে গেছে গো, এত আলো, এত আলো, সমস্তটা আলো আমি তোমার কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, বৌমা তো ঠিকই বলেছে। নতুন করে বাঁচা মানে কি বিয়ে করা? বৌমা নিজের মতো করে বাঁচবে, মাথা উঁচু করে বাঁচবে। ওর গান বাজনায় নাম হবে, ওদের দলকে সবাই চিনবে, সেটাই তো অনেক। বলি ও কি কথা বললি ছোট? দেখ, ও সমস্ত হলো সব বাইরের জীবনটা তা দিয়ে চলে, কিন্তু ভেতরের অন্তরের জীবনটা তা দিয়ে চলে না তো। তুই তো জানিস তোর দাদা আমাকে জীবনে কোনোদিনও ভালোবাসেনি, আর ওই ভালোবাসাহীন সংসারী থাকতে থাকতে আমার ভেতরটাও কেমন বদলে গেছিল। আমার এখন মনে হয় যে ওই মানুষটা যদি আমাকে একটু ভালোবাসতে, আমাকে একটু সম্মান দেখাতে, তাইলে আমি হয়তো এমনটা খারাপ হয়ে যেতে পারতাম না। আজ যদি আমার মধ্যে এতটুকু বদল হয়ে থাকে, তা আমার এই বৌমার জন্য। শিমুল বদলেছে রে আমাকে ছোট,
তাই আমি জানি যে ভালোবাসা মানুষকে কি করতে পারে। তাছাড়া এইটুকু একটা মেয়ে, তার বিয়ে হয়েছিল, সে নিজে দেখে বিয়ে করেনি, সে বিয়েটা সফলও হয়নি। তাহলে এখন কি করবে সে ইচ্ছে করলে আরেকটা বিয়ে করতে পারে না? কেন পারে না? কেন পারে না বল আমায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই কবে কোন কালে বেদবাদে বিয়ে দিয়েছিলেন, তাইলে আজ এই সময়ে দাঁড়িয়ে আমরা মেয়েটিকে একটা অসফল বিয়ে থেকে বের করে একটা সফল বিয়ের মধ্যে ঢুকিয়ে দিতে পারি না? কেন পারি না? যদি না পারি তাইলে আমরা ওর কিসের শুভাকাঙ্ক্ষী হলুম? কিসের শুভাকাঙ্ক্ষী হলুম রে? তাহলে তো আমি স্বার্থপর। তাহলে আমি কি করতে পারলুম ওর জন্য? আমি যদি শুধু নিজের সুবিধাটুকুই পেতে চাই, তাহলে কি আমি ওকে ভালোবাসি? বল দেখি। আপনাকে নতুন করে চিনছি কাকিমা। সত্যিই তাই, তোমাকে আজকে নতুন চেনা হলো গো। তুমি দেখিয়ে দিলে কাকিমা। না না, শিমুলের এই অ্যাটিটিউড আমি একদমই সাপোর্ট করতে পারছি না গো। দূর। যা বলেছো, আমিও না। সত্যি কথা বলতে কি, কালকে না প্রথমবারের জন্য শিমুলের ওপর খুব রাগ হয়েছে জানো তো। মনে হচ্ছে যে ওদের এই ব্যাপারে না ঢুকলেই ভালো হতো আমাদের। हाँ मैंने तो मन ही मन सोच लिया कि আমি ওর সাথে আর বাতই করব না। তুই কি রে? আমরা কেউই কথা বলবো না। দরকার নেই গানের দলের, দরকার নেই কিচ্ছুর আমাদের। কি অদ্ভুত একটা মেয়ে। হ্যাঁ, ওর জন্য এত কিছু করলাম, থানায় গেলাম, ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম, তারপর কিনা এমন একটা সিদ্ধান্ত নিল যাতে আমরাই দোষী প্রমাণিত হয়ে গেলাম। অদ্ভুত, যেন আমরা গিয়ে বড় একটা অপরাধ করে ফেলেছি। আচ্ছা, শিমুলের এত ভালো মানুষই দেখানোর কি দরকার ছিল বলো তো? সত্যি মনে হচ্ছে এসবের মধ্যে না না ঢুকলেই ভালো হতো আমাদের। पहले কি করে বুঝবো বলো তো? খट्टा আম আর দুধের মিলাवट হয়ে যাবে, দুধ তো কাটবেই না। पहले বুঝলে কি আর এই কাম করতাম? ভালো বলেছে। আমি ডাকিনি তো আজকে, একবারও আসতে বলিনি। কিন্তু ও বলেছিল মনে আছে যে লক্ষ্মী পুজো করবে, আমাদের সবাইকে বলবে, ডাকবে। কই এখনো তো কিছু যোগাযোগ করেনি। कौन सा मुंह लेके कांटेक्ट করবে বলো তো? उसको तो मालूम है ना कि আমরা গুসা আছি। ভালোই হয়েছে যোগাযোগ করেনি, খুব ভালো হয়েছে। যোগাযোগ করতে আসলে আমরাও চারটে কথা শোনাতাম, ওরও সেটা ভালো লাগতো না, আমাদেরও ভালো লাগতো না। অদ্ভুত লাগছে, একজন অপরাধীকেও বাঁচিয়ে দিল। কি না পরাগর স্বামী। স্বামী শব্দটার প্রতিও কি ওর এতই ভালোবাসা? তুমি ভেবে দেখেছো শতদ্রুকেও কতটা ইগনোর করে, কতটা কষ্ট দেয়? দেখো, এরকম একটা আনসাকসেসফুল ম্যারেজের পর ও যদি চাইতো, ও কিন্তু শতদ্রুর কাছে ফিরে যাওয়ার কথা একবার হলেও ভাবতো। সেটা কিন্তু একবারের জন্য ভাবে না। ইনফ্যাক্ট শতদ্রুর সঙ্গে যখন দেখা হয় তখন ঠিকমতো করে কথা অব্দি বলতে চায় না। कभी कभी শিমুলকে একদমই বুঝতে পারি না, সচ में। তবে আমি একটা কথা বুঝেছি, শিমুল পরাগকে ছেড়ে কখনোই কোথাও যাবে না। এই যে ও সবসময় বলে না যে আমার শ্বশুর বাড়িতে থাকার অধিকার আছে, সেই জন্যই থাকবো, পুরোটা কিন্তু তা নয়। মানে শুধু থাকা খাওয়ার জন্য নয়, আমার তো মনে হয় পরাগকে চোখের সামনে ও দেখতে পাবে বলে ও যেতে চায় না। ভাবতেও অবাক লাগে, যে মেয়েটা শতদ্রুর মতো একটা ছেলেকে ভালোবেসেছে, তার পরাগের প্রতি এত ভালোবাসা, এত প্রেম আসে কি করে? সে থাকে কি করে ওরকম? তোর জন্য, শুধুমাত্র তুই বাধাটা দিয়েছিস বলে আজকে ঘটনাটা ঘটলো। এত প্রেম তোর পরাগের প্রতি? সে আর বলতে।
বিপাশা একটু হাতে হাতে সাহায্য করি? না না, এই তো করা নাড়ুর ব্যাপার, আমি নিজেই পারবো, বসো না। जितना भी हो আমরা थोड़ा হেল্প করে দিই না, জলদি জলদি হবে। আরে শোনো না, এটা না আমার কাছে কোনো ব্যাপার না, আমার 2 মিনিটের খেলা, আমিই করে দেব। না রে শিমুল, কোনো দরকার নেই, তোকে আর হাত লাগাতে হবে না। ওমা হাত কেন লাগাবো না, আমি হাত ধুয়ে আসছি, তাহলেই তো হবে। দাঁড়াও। এইসব দিয়ে এখন ম্যানেজ করার চেষ্টা করছে, নর্মাল হওয়ার চেষ্টা। শোনো সুচরিতা দি, একটা কথা না আমাদের ওকে স্পষ্ট করে বলে দেওয়া উচিত। ও বোধহয় বুঝতে পারছে না যে ও যেটা করছে সেটা ঠিক নয়। আগামী দিনে যদি একটা বড় বিপদ কিছু আসে, ওই একই কাজটা করবে, একই ভুলটা করবে। তার থেকে সরাসরি বলে দিই, যদি আমরা সত্যিকারের ওর বন্ধু হয়ে থাকি। কি গো, কি বলছো তোমরা? শোন শিমুল, সেদিনকার ঘটনায় তোর ভূমিকাটা আমাদের কারোর ভালো লাগেনি, পরিষ্কার করে বলে দিলাম। হ্যাঁ সে তো শুনলাম, আর কিছু? তোমাকে এতদিন আমরা অনেক কথা বলতাম শিমুল, কিন্তু এই ঘটনার পর সামহাও আর সেই জোরটা পাচ্ছি না। তোমার উপর যে জোরটা ছিল আমাদের, সেটা আর পাচ্ছি না। সে কি গো, আমার ওপর আর তোমাদের জোর নেই কেন? हाँ শিমুল, আমরা আবার তোমাকে पहले जैसा सम्मान করতে পারছি না। দেখো, पहले আমাদের মনে হতো কি তুমি আনকম্প্রোমাইজিং আছো, पर अब যা দেখছি তুমি তো পুরা কম্প্রোমাইজিং আছো শিমুল। বাহ শীর্ষা, একটা ঘটনা দেখেই দেখছি তোমরা সবটা বুঝে গেলে। শোন, একটা মেজর ঘটনায় না মানুষের চরিত্রটা বোঝা যায়। তোর এই ঘটনায় স্ট্যান্ড পয়েন্টটা দেখে আমরা বুঝে গেছি যে তুই ঠিক কোন চরিত্রের মেয়ে। খুব ইন্টারেস্টিং লাগছে কিন্তু আলোচনাটা। পলাশ ঠিক কথা বলে, ঠিক বলে, তুমি হচ্ছে একটা বিষধর হিংস্র সাপ। ও বাবা, একদম ঠিক বলে, খুব ভালো চিনেছে তো আমাকে, সত্যি এত ভালো চিনেছে না আমাকে পলা, সেই জন্য আমি ওর কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আচ্ছা তুমি এখন কি করবে গো? তোমার ভাইয়ের সাথে পরামর্শ করবে? না করতেই পারো, কিন্তু আমি বলি কি, ব্যাপারটা না তুমি একা একা ডিল করাই ভালো। শোনো, আমি তোমাকে একটু আগেও বললাম, আবারও বলছি, 5 লাখ টাকা কিন্তু আমি দিতে পারবো না, কোনোভাবেই পারবো না। 5 লাখ টাকা তুমি দিতে পারবে না? তাহলে দেখো তুমি কি করবে। দেখো দেখো তুমি কি করবে মানে কি? হ্যাঁ, না যদি দিতে না পারো তাহলে আমাকে তো আমার পথটা বেছে নিতেই হবে। তোমার পথ কি? কি কি তোমার পথটা কি? কি পথ? বুঝতেই পারবে আমার কি পথ। শোনো, আমি একটা কথা বলি কি, এই ব্যাপারটা না একটু ধামা চাপা দিয়ে করো, বুঝলে? যত লোক জানাজানি করবে না তত বেশি প্রবলেম হবে। দরকার কি বলো তো, টাকা দিলেই যখন তুমি বেঁচে যাবে, কেসটা ঘুচে যাবে, তখন টাকার উপরই পুরো ব্যাপারটা থাকুক না। তবে টাকা না দিলে আমি যেটা করব সেটা কিন্তু তোমাকে বলে দিলাম। কি বলতে চাইছো কি তুমি? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? ভয় পাচ্ছ? তাহলে ভয় থেকে বাঁচতে টাকাটা দিয়ে দাও। আর আরেকটা কথা না, তোমায় খুব পরিষ্কার করে বলছি, টাকাটা যদি তুমি আমাকে না দাও, টাকাটা আমি আদায় করব। ঠিক আছে, তুমি যদি আমায় টাকা না দাও, আমি তোমার কাছে টাকা চাইবো না, কিন্তু সেই ক্ষেত্রে তোমার জেল হাজত থেকে কিন্তু তোমায় কেউ বাঁচাতে পারবে না। কেসটা এখনো টাটকা আছে, কেসটা কিন্তু এখন ওপেন হয়নি। আমাকে সবাই প্রেসারাইজ করছে যে আমি কেন সত্যি কথা বলছি না। আমি নিজেই একমাত্র জানি যে আমি কেন সত্যি কথা বলছি না। শোনো, তুমি একজন স্কুল টিচার তো, সেই কথা ভেবেই না তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে, কম টাকা চাওয়া হচ্ছে। তা না হলে না তোমার কপালে আরো বেশি দুঃখ ছিল। আর তাছাড়া তো একটা লেখাপড়াও চাই। কিসের লেখাপড়া? লেখাপড়া করতে হবে না? লেখাপড়া তো করতেই হবে। আজকে তুমি যদি কখনো বলো যে তুমি আমায় টাকাটা ধার দিয়েছিলে, আর সেই টাকা পাওয়ার জন্য তুমি যদি অসৎ পথ অবলম্বন করো, বিশ্বাস করো আমি না সেসব আর চাইছি না। আমি সবকিছু না লিখিত একেবারে পাকাপাকি ভাবে করে নিতে চাই। আর যে কথাটা আমি তোমায় কাল বলবো বলছিলাম না, সেই কথাটা আমি তোমায় আজই বলে দিচ্ছি। যেই টাকা তুমি মাইনে পাও, এই যে সংসার খরচে দাও, সেটা তো দিতেই হবে। তার সাথে না তার অর্ধেক টাকা তোমায় আমায় দিতে হবে। মামদোবাজি নাকি? মামদোবাজি তোমার? যা খুশি তুমি তাই করবে? যা খুশি করবো না। তুমি যখন বলছো যা খুশি করবো না তোমার বিরুদ্ধে গিয়ে, কিন্তু যেটা অবশ্যম্ভাবী সেটা তো ঘটবেই। এই শোনো, তুমি কিন্তু আমায় ভয় দেখাবে না, বারণ করছি তোমায়। ভয় পাও না গো, প্লিজ একটু ভয় পাও। ভয় দেখাচ্ছি তোমাকে, ভয় পাচ্ছ না কেন? দেখো, তুমি যদি
তুই কি ওকে সোজা মেয়ে ভেবেছিস নাকি? মোটেই সোজা মেয়ে নয়। আরে বাবা, আমি ওকে সোজা মেয়ে ভাবতে যাব কেন? আমি তো প্রথম থেকেই জানি যে ও তোর লাইফটা একেবারে হেল করে ছেড়ে দেবে। আচ্ছা, ও এখন কি করছে বলতো? কাল তো তুই ওকে তোর ঘরে ডেকেছিলিস, কথাবার্তা তো বললি, তা কি বলছে? তুই কি ওকে সরি বললি? আরে বলেছি, সবই বলেছি। এখন ওর বক্তব্য হচ্ছে তুমি আমাকে 5 লাখ টাকা দাও, আর মাস গেলে তুমি যে মাইনেটা পাও তার অর্ধেকটা আমাকে দাও। হ্যাঁ, তো তাহলে কি তোর ঘাট থেকে নামবে? আরে ঘাট থেকে নামার কথা তো পরে আসছে। 5 লাখ টাকা, 5 লাখ টাকা আমি দেবো কোত্থেকে দেবো? আর মাইনের অর্ধেক টাকা যদি আমি ওকে দিয়ে দিই তাতে আমার চলবে? দেখ, সারাটা জীবন আমি তো আর মাকে দিদিকে নিয়ে পড়ে থাকবো না। আমার তো একটা ভবিষ্যৎ আছে। আগামী দিনে আমি হয়তো বিয়ে শাদিও করতে পারি, তখন কি হবে? কি খেয়ে থাকবো আমি? হরি মটর খেয়ে থাকবো? আশ্চর্য কথা বলছিস। আমি কিছু বলিনি, আমি অবস্থাটা বুঝতে চাইছি। আচ্ছা, টাকাটা দিবি না? না দিলে কি হবে? না দিলে কি হবে? ও কি বলেছে জানিস? ও বলেছে ও যা যা জানে সমস্ত বলে দেবে। এই কেসটাকে আবার খুঁচিয়ে তুলবে। ও আচ্ছা, তার মানে ও টাকাটা পাবে বলে বলেনি, বুঝতে পারছিস? ওই যে যখন ওকে সবাই বলছিল যে কথাগুলো বলতে, ও কিন্তু বলেনি তখন স্রেফ টাকাটা পাবে বলে। ও যে তোকে দয়া করে ছেড়ে দিয়েছে সেরকম কিন্তু কিছু নয় দাদা। তাহলে এবার বুঝে দেখ যে ও কি জিনিস। না, বুঝেছি। বুঝবো না কেন? আজকে বুঝেছি নাকি? অনেক আগে থেকে সব বুঝেছি। তো মুশকিল হচ্ছে ওকে ঘাট থেকে নামাবো কি করে বলতো? আমার তো কিছু উপায় মাথায় আসছে না। কোনোভাবে যে ওকে এখান থেকে সরাতে পারবো সেটা তো মনেই হচ্ছে না। আমার দেখ, এদিকে পাড়ার লোকের সিম্প্যাথিও পেয়ে যাচ্ছে। আচ্ছা শোন দাদা, তুই একটা কাজ কর, তুই ওকে নিয়ে কোথাও একটা ঘুরতে চলে যা। তুই ওকে বল যে আমি তোমার সঙ্গে সুখে শান্তিতে ঘর সংসারটা করতে চাই, আমি যা করেছি ভুল করেছি, এরকম ভুল আর কখনো হবে না। না ঠিক আছে, কিন্তু আবার মাঝখানে তোর বিয়েটা আছে না? আরে আমার বিয়ে যে মা দেবে কি দেবে না সেটাও তো আমি জানি না। আর শোন, আমি আমার বিয়ে নিয়ে বেশি বাড়াবাড়িও করবো না, সিম্পলি একটা রেজিস্ট্রি করে আমি বিয়েটা করে নেবো, আর কিছু করবো না। বাড়িতে এরকম একটা দুর্যোগ, আজকে তোকে ফাঁসাচ্ছে, কালকেও আমাকে ফাঁসাবে, এই গ্যারেন্টি আমি তোকে দিচ্ছি। হতে পারে তুই যা যা বলছিস সেগুলো কিন্তু হতেই পারে। ওকে কোনো বিশ্বাস নেই, ওইটা বিষধর সাপের থেকেও ভয়ঙ্কর। আর এই কথাগুলোই আমি তোকে বলেছিলাম, তোর এখন মনে হচ্ছে? না, এখন মনে হচ্ছে তার তো কারণ আছে। এখন তো আমার ঘাড়ের উপর চেপে বসেছে না, আমি তো বুঝতে পারছি ওকে জিনিস। তবে ওকে ছেড়ে দেওয়া যাবে না পলাশ, কোনোভাবেই ছাড়া যাবে না। আরে বাবা, সেই জন্যই তো আমি তোকে বলছি তোরা কোথাও ঘুরে আয়, তোরা বাইরে গিয়ে কোথাও একটা ঘুরে আয়, তারপরে আমি দেখছি। কি বলছিস তুই? হ্যাঁ, ফিক্সড ভেঙে দেওয়ার কথা বলছিস? দেখ, ফিক্সড ভেঙে দেওয়ার পরে আমি যদি ওই টাকাটা ওকে দিই, তারপরে যে এখান থেকে চলে যাবে তার তো কোনো গ্যারান্টি নেই। আরে বাবা, সেটাই তো আমি বলছি, তাহলে ওর সঙ্গে একটা লেখাপড়া করে নে, ওকে দিয়ে লিখিয়ে নে। লিখিয়ে নেওয়ার কথা বলছিস? দেখ, আমি যদি ওকে বলি তুমি টাকাটা নিয়ে এখান থেকে চলে যাও, তাহলে তো জল অন্যদিকে ঘুরে যাবে, ও তো বেঁকে বসতে পারে। সেটাও তো তুই ঠিকই বলেছিস, কিন্তু তাহলে তুই কি করবি? আচ্ছা একটা জিনিস দেখ, ও যদি এই বাড়িতেই থাকে তাহলে তুই ওকে টাকাটা দিতে যাবি কেন? দেখ, ও কিন্তু আগেই বলে দিয়েছে যে ও তোকে সন্দেহ করে না। এবার যদি ও দ্বিতীয়বারের জন্য বলে যে ও তোকে সন্দেহ করছে, তাহলে প্রত্যেকে ভাববে যে ও তোকে ফাঁসাচ্ছে, তাহলে কিন্তু তোরও একটা বলার জায়গা থাকবে যে ও এই কথাটা ইচ্ছে করে বলছে অথবা তোকে ফাঁসানোর চেষ্টা করছে। তখন সেই কথাটার কিন্তু কোনো দাম থাকবে না দাদা। আর দেখ, আমি না তোকে একটা কথা বলছি, এত মিনমিন করিস না, এত মিনমিন করলে কিন্তু হবে না দাদা, তোকে রুখে দাঁড়াতে হবে। আমি এর মধ্যে থাকতে চাই না। মা এখন বলছে যে মা আমার বিয়েতে থাকবে না, সেই জন্যই আমি কথাটা কিন্তু বাধ্য হয়ে বললাম যে মা পুরো ব্যাপারটাকেই একদিক দিয়ে এক পাশ দিয়ে দেখছে, অন্য দিক দিয়েও কিন্তু মার দেখা উচিত। কে বলেছে মা তোমাদের বিয়েতে থাকবে না? এই বাড়ি থেকে যখন বিয়ে হবে মাকে তো বিয়েতে থাকতেই হবে। আর মা, তুমি তো কথা দিয়েছো তোমার ছোট ছেলের বিয়েতে তুমি থাকবে, প্রতীক্ষার পরিবারকেও তুমি কথা দিয়েছো। এখন কিন্তু তুমি এভাবে সরে আসতে পারো না মা। এই বাড়ি থেকে যখন বিয়ে হবে তখন তোমাকে এই বিয়েতে থাকতেই হবে। আর এটাও তো না যে তুমি বিয়েতে না থাকলে ওদের বিয়েটা হবে না, বিয়েটা তো হবেই, তাই তুমিও থাকবে। আমার খুব মজা হচ্ছে শিমুল, এবারে একটা বিয়ে হবে, আমি কত ভালো খাবো, তারপরে আমি কত সুন্দর করে সাজুগুজু করবো। হোক না বাপু, বউ পেটির মতো দেখতে
মামা কি তুমি ভদ্রভাবে কথা বলো। এত ট্রেনিং পাচ্ছ অথচ ভদ্রতার বিন্দু মাত্র শেখনি তুমি। কি করবো বলো তো প্রতীক্ষা, আমি ট্রেনিং দিয়েছি, কিন্তু তুমি তো পুতুল দিকে জানো, পুতুল দিন একেবারে স্পষ্ট কথা স্পষ্ট করে বলে, মনের কথা যা থাকে একেবারে সেটাই বলে দেয়, সত্যি কথাই বলে। ওর যেটা মনে হয়েছে ও সেটা তোমাকে বলেছে, এখানে আমি কি করব বলো তো? ও পুতুল দি, তোমাকে কতবার বলেছি না, হ্যাঁ, কারোর মনে আঘাত দিয়ে কথা বলবে না, কাউকে খারাপ কথা বলবে না। ও আমাকে পেতনির মতো দেখতে, ও আমাকে পেতনি মনে করে, আর তোমায় কি মনে করে, দেবী? প্রতীক্ষা, ও কি মনে করে সেটা তো ওর ব্যাপার, বলো আমি কি করব বলো তো? আমি তো ওকে এসব ব্যাপারে কিছু জিজ্ঞেস করিনি, আমার এই ব্যাপারে কোনো হাতও নেই। রোজ তো এই সন্ধে হতে না হতে বাড়ি ফিরে আসে, আজ তো এখনো এলো নেই, গেছে কোথায়? না তুমি তো জানো তোমার ছেলের সাথে আমার ঠিক কতটা কথা হয়, আমার তো জানার কথা নয় বলো, তুমি তো সবটাই জানো, সবটাই বোঝো, আমি কি করে বলি বলো তো এতক্ষণ কোথায় আছে? তবে হ্যাঁ, আমি ওর কাছে কিছু টাকা ডিমান্ড করেছি, হতে পারে ও হয়তো সেই টাকা জোগাড় করার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় না সেই টাকা জোগাড় করার জন্য ওর ছোটাছুটি করার দরকার, কারণ সেইটুকু টাকা ওর কাছে আছে। থাকলে কি সব টাকা উজাড় করে দিয়ে দেবে? ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই। আচ্ছা, তোমাদেরই তো ভবিষ্যৎ। আগে বর্তমানটা সামলাক তোমার দাদা, তারপর তো ভবিষ্যতের কথা ভাববে। বলি টাকাটা কিসের গো বৌমা? বলো নে, বলো বলো, একটু বলো। হ্যাঁ মা, বলবো। আমি আসলে ওর কাছে 5 লাখ টাকা চেয়েছি। আর ওকে বলেছি যে সেই টাকা আমাকে 3 দিনের মধ্যে দিতে হবে। তবে তুমি বলো মা, সেই টাকা দিতে যদি ওর 3 দিনের বেশি 4-5 দিন লেগে যায়, আমি কি ওর গলা কেটে নেবো? তা তো নেবো না। 5 লাখ টাকা তো কেন শুনি? আমার লাগবে মা। এত টাকা তোমার কিসে লাগবে বৌমা, যে তুমি 5 লাখ টাকার কথা বলেছো? আর 5 লাখ টাকাও এই কদিনে জোগাড় করে দেবে কি করে? সেটাই কিন্তু বলছি মা, তুমি সব দিকটা বিচার বিবেচনা করে দেখো। বৌদি হয়তো দাদার নামে কমপ্লেন করেনি, তোমরা দেখছো বৌদি খুব মহান, দাদাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু দাদা কি আদৌ বাঁচলো? দাদা তো বাঁচলো না। এই 5 লাখ টাকা দেওয়া আর প্রতি মাসে ওর মাইনের থেকে অর্ধেকটা দিয়ে দেওয়া। সে কি কথা বৌমা? অর্ধেক টাকা দিয়ে দিলে ওর থাকবে কি, আর বাকিরাই বা চলবে কি করে? ওটা আমার প্রয়োজন। বলি বৌমা, এই কথা কি সত্য? সত্যই কি তুমি পরাগের কাছে টাকা চেয়েছো? হ্যাঁ মা, চেয়েছি। এই টাকাটুকু আমার দরকার আছে। কেন? তোমার ছেলে তো মাস গেলে এতগুলো টাকা রোজগার করে, বউকে কত টাকা দেয় শুনি? বেশ কচি শিমুল টাকা চেয়েছে। ওর টাকা যদি না চেয়েছো তাহলে তো টাকাটা পেতই নে। এই তুই চুপ কর দেখি, চুপ কর। বলি সব সময় বড়দের কথার মাঝখানে কথা বলো কেন তুমি? হ্যাঁ সেই তো, আমি কোনোদিনই আর বড় হব না। আমি ছোট থেকে যাবো, আর ছোটরা সবাই বড় হয়ে যাবে। দেখো মা, আমি কথাটা তোমাকে বললাম, আমার হয়তো কথাটা বলা উচিত হয়নি, কিন্তু তাও তুমি একবার ভেবে দেখো। বৌমা, এই কি টর্চার করেছি গো আমি তোমাদের? চারিদিকে তো একেবারে থানা পুলিশ হচ্ছিল, হ্যাঁ, সেই জায়গা থেকে আমি তোমাদের বাঁচিয়েছি। খুব গায়ে জ্বালা ধরছে না টাকা চেয়েছি বলে? শোনো, আমি যে টাকাটা চেয়েছি সেই টাকাটা আমার চাই, এর বাইরে আর কোনো কথা নেই। বলিও কি কথা? এ কি অবিবেচনার কথা বলছো তুমি বৌমা? হ্যাঁ, 5 লাখ টাকা সে পাবে কোথায়? না বুঝলুম, এতদিন চাকরি বাকরি করে সে যদি 5 লাখ টাকা জমিয়েও থাকে, তো সে টাকা সব দিয়ে দিতে হবে। ও কি কথা? হ্যাঁ, বলি একসাথে সংসার করতে গেলে এরকম আলাদা আলাদা করে টাকা নিয়ে তুমি কি করবে? তুমি যদি সংসার করতে চাও, তো দুজনে একসাথে করতে হয় সে সংসার। আলাদা আলাদা সংসার করা যায় না গো বৌমা, সেটা সম্ভব হয় না, বোঝো না? টাকাটা আমার দরকার আছে মা। দেখো মা,
আমি যে 5 লাখ টাকাটা দেব তাতে যে আমি অব্যাহতি পেয়ে যাব সেটা কিন্তু নয়। উপরন্তু আমার প্রত্যেক মাসের মাইনের অর্ধেকটা ওনাকে দিয়ে দিতে হবে। বাহ, আমি সারাদিন পরিশ্রম করে যাব, আমার চলবে কি করে? আমি যদি প্রতি মাসে অর্ধেকটা দিয়ে দিই চলবে কি করে আমার? সারাটা দিন আমি মুখ বুজে পরিশ্রম করে যাব, উদয়াস্ত খেটে যাব, স্কুলে যাব, সকালবেলা উঠে সারাদিন ছাত্র পড়াবো, মাস গেলে যে টাকাটা আমি পাবো সেই টাকাটা আমি নিজে রাখতে পারবো না, তার অর্ধেকটা মাইনে আমাকে ওকে তুলে দিতে হবে। তারপরেও আবার আমাকে সংসার চালাতে হবে। ভাবো এটা কি করে সম্ভব? এই যে তুমি মায়ের কাছে কান্নাকাটি করছো, তার মানে কিন্তু এটা নয় যে আমি তোমাকে ছেড়ে দেব। টাকা কিন্তু তোমাকে দিতেই হবে। মা, আমি তোমাকেও বলছি, তোমার ছেলে আমাকে টাকা দিতেও পারে, নাও দিতে পারে। যদি আমাকে টাকা না দেয় তাহলে আমার যেটা করার আমি কিন্তু সেটাই করব। আমি কিন্তু থানা পুলিশ করব। বৌমা, কি বলছো কি তুমি? এই টাকার জন্য যে তুমি এত যুদ্ধ করছো সে কথা তুমি আগে বলতে পারতে। টাকার জন্য যদি এত লড়াই, আগে তো জানাতে পারতে সেটা। এই টাকা পয়সাটা নিয়ে তুমি চলে যাবে এই বাড়ি থেকে, তাই তো? এই বাড়ি থেকে আমি চলে যাব সে কথা তো একবারও বলিনি। আমি এই বাড়িতে থেকে যেতেও পারি। আর মা, তুমিই তো আমাকে একটা সময় বলেছো যে তোমার ছেলের সাথে থাকা যায় না। তুমি বলনি আমাকে কথাটা? না না, এই কথা তো আমি এখনো বলছি যে আমার ছেলে অন্যায় করেছে, বলছি তো। কিন্তু তুমি তো তাকে সংশোধন করার কোনো চেষ্টা করলে না, তাই না? তুমি তো তাকে সংশোধনটা করার যেই দেখে ছেলের সাথে গা লাগাচ্ছে অমনি মা একেবারে বউয়ের দিক থেকে সরে ছেলের দিকে চলে গেল। তুমি জানো না তোমার ছেলেগুলো কেমন দাঁড়ালো? হ্যাঁ, তুমি কি করলে এটা শুনি? যে বউ তোমার জন্য এত কিছু করলো সে তোমার কাছে খারাপ হয়ে গেল আজকে? তুই চুপ কর, কিছু বুঝিস না, কিছু নেই। বলি মায়ের কাছে কেউ ভালো নয়, কেউ খারাপও নয়। আমি সকলের সাথে আছি। আমার ছেলেদের যদি কেউ শাস্তি দেয় সেইটা যেমন আমার খারাপ লাগে, তিনি বৌমার প্রতি যদি আমার ছেলেরা কোনো অন্যায় করে থাকে সেটাও আমার খারাপ লাগে। বুঝেছিস কিছু? বৌমা যখন হাসপাতালে ছিল তখন আমার ছেলেদের আমি ছেড়ে কথা বলেছি? কিছু বলিনি তো। কিন্তু এখন যখন বৌমা ভালো হয়ে গেছে, বাড়িতে ফিরে এসেছে, সে যখন এখন নিজেই বলছে যে আমার ছেলেরা নাকি তার প্রতি কোনো অন্যায় করেনি, তাকে মারতে চায়নি, তাইলে আবার সে এতগুলো টাকা চাইছে কেন? এত কাঁড়ি কাঁড়ি টাকা, তার উপর আবার বলেছে বৌমা যে প্রত্যেক মাসে তার মাইনের থেকে অর্ধেকটা টাকা বৌমা চায়। বলি কেন গো বৌমা, কি করবেটা কি তুমি? এই এত এত টাকা নিয়ে তুমি করবেটা কি আমায় বলো দেখি? ফুর্তি করবে। একদম বাজে কথা বলবে না পলাশ। তাছাড়া আবার কি ঘর সংসারের বউরা এত টাকা কি হাতে পায়? পায় না তো। মানুষের এত টাকা লাগে কেন? তাহলে তোমার এত টাকা চাই কেন বলো আমায়? কেন চাই? কি করবে? যার এত টাকা লাগবে তার মানে নিশ্চয়ই তার বাইরে কোনো জীবন আছে, আলাদা জীবন আছে বলেই এত টাকা চাইছো। তোমার তো ফুর্তি করার ইচ্ছে, তাই টাকাগুলো তোমার লাগবে। বলছি মা, আমি বলছি ও কি করবে। আমার টাকাগুলো নিয়ে ওই যে ওর ওই প্রেমিক তার কাছে গিয়ে টাকাগুলো তুলে দেবে। শোনো, আমি কিন্তু একটাও বাজে কথা শুনতে চাই না। বাজে কথা শুনতে চাই না মানে কি? তার মানে কথাগুলো কি মিথ্যে হয়ে গেল? বাজে কথা শুনতে চাই না। তাছাড়া এত টাকা তোমার লাগবে কিসে বলো আমায়? দেখো, টাকা দেওয়ার সময় কিন্তু আর 2 দিন আছে, শুধু কালকের দিনটাই হাতে আছে। পরশু দিনই কিন্তু আমার হাতে টাকা চাই, অন্যথায় কি হবে? কি হবে? আমার জেল হবে, এই তো। আমি জানি শিমুল, খুব ভালো করে জানি সেটা। আর সেই জন্যই দেখো উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছি সারাদিন। এত কিছু কথা শোনার পরেও আমাকে বৌমা, এরপরেও আমাকে তুমি বলছিলে যে তোমার হাতে হাতে হাত মিলিয়ে আমি কেন কাজ করছি নে, আমি কেন তোমাকে রান্নাঘরে ডাকিনি। এত কিছুর পরেও, এই সমস্ত কথা জানার পরেও যে তুমি আমার ছেলেদের এত বড় সর্বনাশ চাইছো, তারা জেল খাটুক তুমি চাও, তারপরেও আমি কি করে তোমার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করি বলো দেখি? মা, তুমি তো নিজেই তোমার ছেলেদের জেলে দিতে চেয়েছিলে গো। তোমাদের কাছাকাছি থাকার কি কোনো জায়গা আছে বলো? যদি সত্যি থাকতো তোমরা তাহলে আমার সাথে ওই বিহেভিয়ারটা করতে পারতে না, কিংবা আমাকে অতটা অবিশ্বাসও করতে পারতে না।
বিশ্বাস অবিশ্বাসের তো এখানে কোনো প্রশ্নই উঠছে না। তোর একটা জিনিস আমাদের ভালো লাগেনি সেটাই বলেছি। দেখো এর আগে যে আমি প্রতিবাদ করিনি সেটাও তো তোমাদের ভালো লাগেনি। এক্স্যাক্টলি, তুমি যদি প্রতিবাদ করতে, অন্যায়ের বিরুদ্ধে ফাইট করতে, আমাদের কিছু মনে হতো না, আমরা তোমার পাশে থাকতাম। কিন্তু তুমি সেটা করোনি, উল্টে টাকার জন্য চাপ দিচ্ছ, এটা জেনে যে পরাগের পক্ষে ওই টাকাটা দেওয়া অসম্ভব, ওর কষ্ট হবে তাতে। কে বললো তোমাকে? ক টাকা মাইনে পায়? কি এমন চাকরি করে যে ও তোকে 5 লক্ষ টাকা দেবে? কাকিমা তো সেটাই দুঃখ করে বলছিল আমাদের বাড়িতে গিয়ে, যে তোদের বন্ধুকে একটু বুঝিয়ে বল। हर महीने तुम्हें 50% पैसा नहीं की করবে শিমুল, और उसके बाद भी अगर তুমি ওই বাড়িতে থাকবে তো ও पैसा দেবে কি? असल में শিমুল তুমি ওকে ডরা के पैसा वसूल করার চেষ্টা করছো। হ্যাঁ, और আমাদের কোনো ফ্রেন্ড ऐसा কাম করবে এটা আমরা ভাবতে भी পারি না। রাইট, ঠিক বলেছো তুমি। তাহলে তার বন্ধুত্ব নেই, দরকার নেই তো আমার সাথে বন্ধুত্ব রাখার। তোমরাই বা জোর করে গায়ে পড়ে আমার সাথে কেন বন্ধুত্ব রাখছো বলো তো? কারণ তোর শাশুড়ি গিয়ে বললো তাই। আচ্ছা, আমার শাশুড়ি মা তো তোমাদের কিছু বলতেই পারে, কিন্তু তার মানে তো এটা না যে তোমাদের আমার উপর রাইট জন্মে যায়, তোমরা এই কথাগুলো আমাকে বলতে পারো। শিমুল, এইভাবে কথা বলছিস তুই আমার সঙ্গে? হ্যাঁ গো, এইভাবেই কথা বলছি। দেখো, আমার জীবন তো শূন্য বাড়ির মতো। আচ্ছা, তোমাদের কি মনে হয় বলো তো, আমি টাকাটা পেতে পারি? তাহলে বরং একটা কাজ করো, আইনের সাহায্য নাও। তাহলে 5 লাখ কেন, তুমি তার থেকে বেশি টাকাও পেতে পারো। এর থেকে বেশি আমার আর দরকার নেই। 5 লাখ টাকায় গোটা জীবন চলে যাবে তো তোর? দেখো, আপাতত এর বেশিও পারবে না, তাই এইটুকুই থাক। ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে তখন না হয় দেখা যাবে। আর চাইলেই তো আমি ওই অ্যাপিলও করতে পারি। তাহলে এ ব্যাপারে তুমি কাকিমার কোনো কথাই শুনবে না? দেখো, কাকিমার কোনো কথা শোনা না প্রশ্নই উঠছে না। কাকিমা ছেলেদের হয়ে উমেদারি করছে। কাকিমা তো আমার দিকে তাকিয়ে একবারও কথাগুলো বলেনি। হ্যাঁ, তোমরা কি জানো, কাকিমা এখন আমাকে রান্নাঘরে ঢুকতেও অ্যালাউ করছে না, কারণ মায়ের মনে হচ্ছে যে আমি মায়ের ছেলেদের টর্চার করছি। তা এটা কি একরকমের টর্চার নয়? হ্যাঁ, তুই যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতি এবং ওদেরকে জেলে পাঠিয়ে দিতি, আমরা তোর পাশে দাঁড়াতাম, তোর এই লড়াইটাতে আমরা তোকে সাপোর্ট করতাম। কিন্তু তুই তো সেটা করছিস না। শেষ পর্যন্ত তুই কিনা এমন একটা কাজ করলি যাতে বেরিয়ে এলো যে টাকার জন্য তুই সবকিছু করতে পারিস। হ্যাঁ, এই জন্য লোকজন আমাকে খারাপ বলতে পারে, কিন্তু বিশ্বাস করো, আর আমি কি বা করি, আমার টাকা ছাড়া কি করে চলবে বলো? আমাদের আসলে তোর সম্পর্কে একটা অন্যরকম ধারণা ছিল তো। দেখো, সেই ব্যাপারে আমি কি করতে পারি বলো তো? তোমরা যদি আমার সম্বন্ধে অন্য কোনো ধারণা করো, তার দায় তো আমার নয়। দেখ, আমি তোর শাশুড়িকে কথা দিয়েছিলাম যে তোকে একটুখানি কথা বলে বুঝিয়ে। কথা দিয়েছিলে কেন বলো তো? তোমাদের তো আমার উপর কোনো কন্ট্রোল নেই, তাই তোমাদের কথা দেওয়াটা উচিত হয়নি। কারণ আমি তোমাদের কথাটা রাখতে পারবো না। কাল আমাকে টাকা দেওয়ার কথা, কাল আমার ওই 5 লক্ষ টাকা চাই, তার সাথে ওই যে প্রত্যেক মাসেও মাইনে পাবে, সেই মাইনের অর্ধেকটা। এতদিন ধরে এত কষ্ট সহ্য করছি, কিন্তু আমি আমার স্বামীর কাছ থেকে এরকম ভাবে টাকা কোনোদিন চাইনি, জানো? আচ্ছা সুচরিতা দি, সবাইকে যে তোমার মতো হতে হবে তার তো কোনো মানে নেই বলো। সবাই তো তোমার মতো মহান হয় না। मुझे लग रहा था कि তুমি अगर खुद इनकम করবে তো সেটা তোমার জন্য অনেক ज्यादा রেসপেক্টেবল হবে। হ্যাঁ, দেখো, সবাই যদি নিজে রোজগার করতে পারে তাহলে তো কোনো সমস্যাই হয় না। সবাই তা নিজে রোজগার করতে পারে না, নিজের পায়ে দাঁড়াতেও পারে না। দেখো, আমি যদি কোনোদিন পারি তখন না হয় দেখা যাবে। তাহলে আমাদের গানের দলটার কাজ করবে না, তাই তো? বারে, তোমরা তো বলেই দিয়েছো যে তোমাদের আমার সাথে মিশতে খারাপ লাগে। তা তোমাদের যখন আমার সাথে মিশতে খারাপ লাগে, তার সাথে কাজ করবে কি করে বলো তো? দেখো, আমার মনে হয় এ ব্যাপারে না তোমাদের ভাবার আর কোনো দরকার নেই। দেখো, তোমরা যদি নিজেরা চাও, তোমরা এই ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারো, তোমরা এগোতে পারো। আমি এই ব্যাপারে তোমাদের কোনো বাধা সৃষ্টি করব না। ডিএম ম্যাডাম কিন্তু তোমাকে দেখেই কাজগুলো দিয়েছিলেন শিমুল। হ্যাঁ, তাতে কি হয়েছে, এখন তোমাদের দেখে দেবে। আমি কি ওনাকে বলে আসবো যে আমি টাকার ব্যাপারে বেশি ইন্টারেস্টেড, এসব সংস্কৃতি ব্যাপারে নয়? क्या हुआ শিমুল? কিচ্ছু হয়নি, কি আবার হবে বলো? আমি বুঝে গেছি, জানো তো, এই জীবনে না টাকা ছাড়া কিচ্ছু চলে না। যাই হোক, আমাকে এবার বেরোতে হবে। কোথায় যাচ্ছ তুমি? কি আশ্চর্য, আমার কি কোনো কাজ থাকতে পারে না?
পারবে না কেন? নিশ্চয়ই পারে। তাহলে বরঞ্চ আমাকে আমার কাজটা করতে দাও। তোমরা তো আমার বাড়ির দিকেই যাচ্ছিলে, যাও না, যাও। মা আছে, পুতুল দি আছে, ওদের দুই ভাইও আছে। আর মাকে গিয়ে বলো যে তোমরা চেষ্টা করেছিলে, কিন্তু আমি এতটাই রিজিড যে আমি তোমাদের কোনো কথাই শুনিনি। যাই হোক, তোমরা বরং আমার বাড়ির দিকে যাও, আমার একটু তাড়া আছে, বেরোতে হবে। আমি আসি। দেখ শুনো, তোকে একটা কথা বলতেই আজকে আমরা এখানে এসেছি। এভাবে টাকাটা নিস না, নিস না এভাবে টাকাটা। দেখ, তুই যদি ওর সাথে না থাকতে পারিস, থাকিস না, কাটা ছেড়া হয়ে গেলে হয়ে যা, কিন্তু তারপরে কোর্ট যেটা বলবে, কোর্টের কথা মতো টাকা নে। তুই দেখ শিমুল, তুই যেটা করছিস সেটা খুব অনৈতিক কাজ, আর আমি মা হিসেবে তোকে সেটা করতে দিতে পারি না, আমার মত দিতে পারি না এই কাজটা করতে। আমিও তো তোকে সেটাই বলছি শিবুল, এখানে একটা খোরপোশের ব্যাপার আছে, কিন্তু তুই তো বলতিস যে তুই কখনো খোরপোশ নিবি না। সেই মানুষটাকে তুই পছন্দ করিস না, যাকে ভালোবাসিস না, যাকে দু চোখে দেখতে পাস না, তোদের কোনো মনের মিল নেই, তুই তার থেকে খোরপোশ নিচ্ছিস। আমি মানছি তোর অধিকার আছে, এই মানুষটা তোর জীবন নষ্ট করে দিয়েছে, তাই জন্য তুই কোর্টে যা, তুই কোর্টে গিয়ে নিজে ডিভোর্স ফাইল কর, কোর্টকে বিচার করতে দে যে তুই কিভাবে টাকা পাবি। কিন্তু তুই এইভাবে ওকে জেলের ভয় দেখিয়ে টাকা নিস না শিবু, সবকিছু তো একটা নিয়ম আছে, তুই নিজের নিয়ম তৈরি করতে আসিস না। তুই কি করছিস এসব? অনেক কিছুই তো করলে শিমুল, তোমার মা ছোট বৌদি তোমাকে প্যাম্পার করেছে ঠিকই, কিন্তু আমরা তো তোমাকে ভালো কথা বোঝানোর চেষ্টা করেছি, তোমাকে বোঝানো যায়নি কেন বলো? কারণ চিরকালই তুমি অনেক বেশি বোঝো, সেই পালে বাতাস দিয়েছে তোমার ছোট বৌদি আর মা। দেখো শিমুল, তোমাকে এখানে একটা কথা বলছি, আমাদেরকে না আর অসম্মান করো না। এই টাকার জন্য তুমি কতটা ছোট হবে আর কত নিচে নামবে তুমি। বড় বৌদি, এটা তো আমার সংসারের ব্যাপার, তাই প্লিজ এই ব্যাপারে তোমরা কেউ কথা বলতে এসো না। আর দেখো, তোমাদের কিন্তু আমি ডাকিনি, আমার শাশুড়ি মা ডেকেছেন, তো ওনার সাথে কথা বলো, আমার ব্যাপারে প্লিজ ইন্টারফেয়ার করো না। যা কথা বলার ওনার সাথে কথা বলো, কারণ উনি তো ডেকেছেন তোমাদের। বলছি, আর কতক্ষণ অপেক্ষা করবো গো? অনেক তো হলো, এবার টাকা পয়সা যা আছে সব মিটিয়ে দেওয়া হোক। এই যে একটু একটু দেখে নিন, আপনার মেয়ে কিন্তু আবার টাকাটা নেবে, কেমন? আপনারা সাক্ষী রইলেন, নে দে, সইটা করিয়ে নে। আরে বয়ানটা লিখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, এই তো দে। বয়ান তো লেখাই আছে, বয়ান না হলে টাকাটা নিচ্ছি বা কি? দেখি বয়ানে কি লিখেছো, তারপর তো সই করবো। দাও নাও, দেখে নাও। এত দ্বারা জানানো যাইতেছে যে আমার স্ত্রী শিমুল ব্যানার্জি আমার নিকট হইতে 5 লক্ষ টাকা দাবি পূর্বক গ্রহণ করিল এবং তারই ইচ্ছে অনুযায়ী প্রত্যেক মাসে আমার মাহিনার অর্ধেক টাকা তার নিকট যাইবে। এমতো দাবি করিয়া সে আমাকে বাধ্য করিল ওই টাকা দিতে। বাধ্য করিল? বাধ্য ছাড়া কি? তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবেসে টাকাটা দিই? কে দেবে তোমায়? কে দেবে তোমায়? এতগুলো টাকা কে দেবে? চাকরি করে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করবে, আর তার 50% টাকা তোমাকে দিয়ে দেবে। দেখো, এমনি এমনি তো আমাকে টাকাটা তোমরা দিতে না, যদি ভয় না পেতে। তোমাদের জেলে যাবার ভয় আছে বলেই না তোমরা আমাকে টাকাটা দিচ্ছ, না হলে এমনি এমনি দিয়ে দিতে। এমনি এমনি আমি বলতাম যে আমাকে এতগুলো টাকা দাও, তোমরা নাকি দিয়ে দিতে। ভয় পাচ্ছ বলেই টাকাটা দিচ্ছ, এই ব্যাপারটা তো খুব পরিষ্কার। আর এই ব্যাপারে না তোমার সাথে তোমার দাদার একটা মিল আছে, জানো তো? এই যে তুমি এত সাপোর্ট করছো তোমার দাদাকে, তবে আমি তোমরা তোমরা কেন বলছো বলো তো? এই টাকাটা তো তোমার দাদাই দিচ্ছে, আমি তোর কাছ থেকেই টাকাটা নিচ্ছি। তবে ভাই, তুমি ভয় পেও না, সামনেই তো তোমার বিয়ে। আমি বুঝতে পারছি তুমি যে ভয়টা পাচ্ছ। না না, তোমার বিয়েতে আমি সব কাজ করে দেবো, কোনো ত্রুটি থাকবে না।
বাড়ির বড় বউ হিসেবে গায়ে গতরে যতটা খাটা দরকার আমি ঠিক ততটাই খেটে দেবো। ভাবতেও পারছি না, লজ্জায় না আমার মাথা কাটা যাচ্ছে। লজ্জা তো পাওয়ারই কথা। তুমি জানতে না? তুমি তো জেনেই এসেছো, তুমি তো আমাকে চেনো মা। যেখানে আমি কোনোদিনও তোমার কথাই শুনিনি, আমি অন্যদের কথা কি করে শুনি বলো তো? আচ্ছা কি ভেবেছিলে তুমি? তুমি আসবে আর আমি তোমার কথা শুনবো? না মা, সেটা তো হতে পারে না। আমি যেটা ঠিক করেছি সেটাই আমি করব। আর আমি কিন্তু কোনোদিনও তোমাদের এখানে ডাকিনি, দরকার তো ছিল না মা। আমি যখন হসপিটালে ছিলাম, যখন আমার মরো অবস্থা হয়েছিল, তখন তো তোমাদের আসার দরকার ছিল না। কেন আসতে গিয়েছিলে তোমরা? এই জন্যই কি তুই ভয় দেখে ওদের থেকে টাকা আদায় করছিস? শোন, এটা কি তুই ঠিক কাজ করছিস? সবাইকে বলছিস যে ওদের কোনো দোষ নেই, তারপর তুইও ওদের থেকে এইভাবে টাকা নিচ্ছিস। তোকে টাকা নিতে আমি বারণ করছি না, কিন্তু এইভাবে এটা কি কোনো ভদ্র মানুষের কাজ হলো শিমুল? আমাকে তো না বলে নিয়ে চলে এলি বাড়ি থেকে। মাকে না বলে চলে এসেছি বাড়িতে গেলে, কিন্তু মাকে অশান্তি করবে বলেছিল মামি। কেন নিলি আমাকে বল দেখিনি? হ্যাঁ, আমার সব কাগজ পত্র করে নিয়ে চলে এলি তুই। পুতুল দি, আজ একটা খুব বড় কাজে যাচ্ছে জানো তো? তোমার জীবনের খুব বড় একটা কাজ আজ পূর্ণ হতে চলেছে। একটা খুব বড় ধাপে তুমি এগিয়ে যাবে। বড় কাজ? তার মানে তুই আমার বেশ সম্বন্ধ করছিস বল? আচ্ছা পুতুল দি, বিয়ে ছাড়া কি জীবনে আর কোনো বড় কাজ থাকতে পারে না? কি এমন বড় কাজ থাকবে আবার? আমার দাদা ভাবানি মেয়ের জীবন আর কি এমন বড় কাজ থাকতে পারে শুনি? তুই আমাকে মিথ্যে শান্তন দিচ্ছি, বুঝলি শিমুল? আমি সব বুঝি, ঠিক আছে? আমাকে এখন বল দিইনি কোথায় নিয়ে যাচ্ছিস, কি কিছু খাবে তবে তো নাকি? কি খাবে তুমি? আমি কি খাবো? আরে খাবো, বলো না কি খাবে। अब তাই বলছি, ভেবে বলি একটু। এত গজা খাবি? গজা আসে আর কি এমন ব্যাপার? ঠিক আছে, তোমাকে দুটো গজা খাওয়াবো। এসো। শিমুল, না হাত খরচা, কিন্তু সেটা তো আমি খরচা করে ফেলেছি, ওই টাকাটা তো নিয়ে আসিনি কো। আরে বাবা, সেই টাকা তো আমি তোমায় খরচা করার জন্যই দিয়েছি। তোমার টাকা আছে পুতুল দি, অনেক টাকা আছে। মিথ্যে কথা বলছিস, আমার কোথা থেকে টাকা আসবে? আমাকে তো কোনো টাকা নেই, তুই বললে আমি বিশ্বাস করবো? আচ্ছা, তোমার কি মনে হয় আমি তোমায় মিথ্যে কথা বলছি? আমি বাজে কথা বলার লোক না, তুই বাজে কথা বলার লোক নস, কিন্তু আমি ভাবছি টাকাটা কোথা থেকে আসবে। আছে পুতুল দি, তোমার অনেক টাকা আছে। অনেক টাকা কোথা থেকে আসবে শিমুল? টাকা কি আকাশ থেকে ঝরে পড়বে? আচ্ছা পুতুল দি, এই যে তুমি বলো বিয়ে করব, এই বিয়ে কি এমনি এমনি হয়ে যাবে বলো? বিয়ের জন্য তো টাকা পয়সা খরচা হবে। আর তোমার ভাইরা যা, তারা তো আর এমনি এমনি তোমায় টাকা দেবে না, তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে। আর এই যে তুমি বিয়ে করবে, তার আগে তো তোমাকে সুস্থ হতে হবে। আর সুস্থ হওয়ার জন্য কি করতে হবে? ভালো ডাক্তার দেখাতে হবে। দেখো, এতদিন যদি তোমাকে ভালো ডাক্তার দেখানো হতো, যদি তোমার ওষুধপত্র ঠিক পড়তো, তাহলে হয়তো এতদিনে তুমি অনেকটাই সুস্থ হয়ে যেতে। হ্যাঁ, তোমাকে ওরা এমনি ডাক্তার দেখিয়েছে, কিন্তু তোমার রোগের জন্য যেই ডাক্তার প্রয়োজন সেই ডাক্তার তো দেখানো হয়নি। ওই আমি যা একবার সেই ডাক্তার দেখালাম, কিন্তু একবার দেখালে তো হবে না, তোমাকে বারবার ডাক্তার দেখাতে হবে, ওষুধপত্র আছে, তার তো অনেক খরচ পুতুল দি। দেখো, আমি যদি চাকরি বাকরি করতাম, আমার কাছে যদি টাকা থাকতো, তাহলে আমাকে কারোর কাছ থেকে টাকাটা নিতে হতো না। আমার কাছে টাকা নেই বলেই অন্যের কাছ থেকে টাকাটা নিতে হলো। আমি কিছু বুঝতে পারছি না, কোথেকে টাকা এলো এত? তো আমায় তো পরিষ্কার করে বল দেখিনি। আছে পুতুল দি, অনেক টাকা আছে তোমার। তোমার ভাই যে 5 লাখ টাকা দিল। ও যখন পরাগ পলাশকে ছেড়ে দিল, আমাদের খুব রাগ হয়েছিল কাকিমা ওর ওপর। আমরা তো ভাবতেই পারিনি ওর মতো একটা প্রতিবাদী মেয়ে এরকম একটা অন্যায়কে কি করে মেনে নিল, সেটাই তো বুঝতে পারিনি। বোঝনে কেন পারলে? বোঝনে টাকার জন্য গো, টাকার জন্য। কি ভেবেছিল মা? আসল সময় না এলি তো মানুষকে বোঝা যায় না গো, বুঝলে তো এবার? দেখো দেখো দেখো, টাকা আমরা কে না ভালোবাসি? টাকা তো সব মানুষই ভালোবাসে, তাই না?
মুখে মুখে কিসে বলে বেড়ায় যে আমি টাকা ভালোবাসি, টাকা ভালোবাসি, কিন্তু সে মনে এক মুখে এক, মনে এক মুখে এক। অত মনে মুখে আলাদা আলাদা আমরা বাপু হতে পারি না। দেখো এই যে আমায় যা দেখছো, আমি যেমন আমি তো তেমনই, তোমরা তো জানো। তাই বলে আমি খুব ভালো মানুষ, আমি এত ভালো মানুষ, আমি তত ভালো মানুষ এরকম মুখে বলবো, তারপরে আসল জায়গায় গিয়ে শেয়ানাগিরি করবো, এই বাপু আমি বুঝি না এ কি করে করে। তবে ভেবে দেখো কাকিমা, একদিনে তো সব বদল হয় না। এই মেয়েটা তো তোমাদের প্রচুর ভালোবেসেছে বলো, এই বাড়ির জন্য প্রচুর করেছে। আর এই যে তোমার জীবনে এত পরিবর্তন, তোমার এত পরিবর্তন, সেটা তো সবটা শিমুলেরই জন্য বলো। এগুলো যখন মনে পড়ে না, তখন ওর উপর রাগটা কেমন যেন পড়ে যায়। কিন্তু তারপরে আবার ভেবে পাই না যে এই মেয়ে কি করে চাপ দিয়ে টাকা আদায়ের কথা ভাবতে পারে। মানলুম গো বিপাশা, আমি তার জন্য আমার জীবনটাকে নতুন ভাবে পেয়েছি, সে কথা ঠিক। কিন্তু এখন তো ভয় করছে গো, মনে হচ্ছে ওই ওসবের পেছনে তার কোনো উদ্দেশ্য ছিল না তো। उद्देश्य और की থাকবে কাকিমা? पहले तो जानतो भी ना कि वो पैसा गुलो পেয়ে যাবে। अब वो বুঝতে পেরেছে कि थोड़ा बहुत प्रेशर করলে ও पैसा পেয়ে যাবে। इसलिए शायद এই প্রেসার দিয়ে যে টাকা আদায় করা যায়, এটা যে শিমুলের মতো মেয়ের মানসিকতায় কোনোদিন ছিল, এটা তো কোনোদিনই বুঝতে পারি। তাই জন্য যত দেখছি শিমুলকে তত অবাক হয়ে যাচ্ছি। আর দেখো এইসব করতে করতে আমাদের গানের দলের সব কাজকর্ম বন্ধ হয়ে গেল। না না, তা কেন? গান কি ওর জন্য বন্ধ হয়েছে? গান তো আমরা নিজেদের ইচ্ছে বন্ধ করেছি, আমরা চাইলেই আবার শুরু হতে পারে। আমার তো মনে হয় আমাদের এই গানের প্রোগ্রামগুলো আরো বেশি করে করা উচিত, তাহলে ওর বিবেকের দংশনটা আরো বেশি করে হবে। না না, এসব করে কিচ্ছু বিবেক দংশন টংশন হবে না গো। আর তাছাড়া দেখো, একটা কথা তো ঠিক যে ডিএম ম্যাডাম ওর মুখটা চেনে, ওর মুখটা দেখেই কিন্তু ডিএম ম্যাডাম আমাদের সমস্ত প্রোগ্রামগুলো দিয়েছিলেন, আমাদের সঙ্গে কথাবার্তা বলতেন। এতদিন তো হয়ে গেল বলো, কলকাতায় তো আমরা নিজে থেকে একটা কোনো প্রোগ্রামে যোগাযোগ করে উঠতে পারিনি। যেটুকু যা প্রোগ্রাম করেছি সেগুলো সব ওর যোগাযোগ মারফতই হয়েছে। মানছি বিপাশা, কিন্তু দেখো ও নাচের মেয়ে, কিন্তু আমরা তো গানটা গাইতাম, সেটা চাইলে তো আমরা শুরু করতেই পারি, আমরা গান গাইবো। আর নাচের মেয়ে তো আরো অনেক আছে, তাদেরকে ডেকে আমরা ট্রেনিং দিয়ে নেবো। মা, তুমি তো আগেই আমার সাথে ঠিক ব্যবহার করতে গো, যে ব্যবহারটা আমার সাথে করা উচিত। তা হঠাৎ আমার অভিনয় দেখে নিজেকে বদলে ফেললে কেন? কেন বলো তো? আমাকে এত ভালোবাসতে গেলে দরকার ছিল না তো। দেখো, যে লাথির যোগ্য না, তাকে ওই লাথিতেই রাখতে হয়, তাকে মাথায় তোলার তো কোনো দরকার নেই। আমি হলাম কিনা ঢেকি, যে কিনা লাথিতেই চলে। তাই আগে যে ব্যবহার করতে সেই ব্যবহারটাই করো। এখন তো বুঝেই গেছো লাথির ঢেকি চড়ে ওঠে না, তাহলে সেই লাথিতেই ফিরে যাও। দেখেছো 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 গো বৌমারা, কেমন আমাকে বিধে বিধে কথা বলছে। দেখো এরকম করে, জানো তো আজকাল না সব সময় চিমটি কেটে কেটে কথা বলে আমার সাথে। আচ্ছা, তুমি পুতুলকে নিয়ে বেরিয়েছো ভালো কথা, কাকিমাকে তো একটু বলে বেরোতে পারতে, ওনার তো চিন্তা হচ্ছিল। হ্যাঁ, তা যেতে পারতাম, কিন্তু বলে গেলে মা আবার যদি যেতে না দিত, তাই বলা হয়নি। যাকে দেখ, পুতুলদি যখন ফিরে এসছে, তাহলে চলো আমরা বরং চলি নাকি? বলছে ও বিপাশা দি, দাঁড়াও না গো তোমরা একটু। আমি জানি তোমরা আমার ওপর খুব রাগ করেছো, তাও বলছি পুতুলদি দাও, এই যে গজা এনেছি, একটু গজা খেয়ে যাও না, তাহলে হয়তো দেখো রাগটা কমলেও কমতে পারে। আচ্ছা শিমুল, গজাটা তো তুই আমাদের জন্য আনিস নি, তোরা নিজেরা বাড়িতে খাবি বলে এনেছিস। আর আমরা এখানে আসবো সেটাও তুই জানতিস না, কেন বেকার অফার করছিস? দাঁড়াও পুতুলদি, আরে বাবা অফার করছি তো বুঝেই করছি, এমনি এমনি করছি নাকি? অনেকগুলো এনেছি গো, সবার একটা করে হয়ে যাবে। খাও না সুচরিতা দি। না গো, এখন গজা খেতে ইচ্ছে করছে। ইচ্ছে নেই নাকি আমার হাতে খাওয়ার ইচ্ছে নেই? এটা তুই যা মনে করিস করতে পারিস। এই যে বউয়েরা, তোমরা কেন গো শিমুলের ওপরে এরকম ভাবে কথা কইছো? হ্যাঁ, ওর বুঝে মন নেই? তোমরা কেন ওর সাথে এমন কথা কইছো? আমি বলবো ও মনীষী নয় গো, ও হলো গিয়ে দেবী। দেবী এটা চুপ কর, মাথাটা একবার টুপি পরিয়ে ছেড়ে দিয়েছে, মাথাটাকে একবার পালিশ করে রেখে দিয়েছে। খবরদার বুড়ি, আমি কিন্তু আমি বারণ করছি তোকে, সেই মূলের নামে আমি যেন তোকে কোন কথা বলতে না শুনি, ঠিক আছে? কথা বলে জানিস তো? হ্যাঁ, যে কয়লার ময়লা যায় না ধুলে আর স্বভাব যায় না
নিয়েছো, আর ওই 5 লাখ টাকা শিমুল আমার নামে ব্যাংকে জমা করেছে। মা, ওরও তো একটা ভবিষ্যৎ বলে বস্তু আছে। 8 বছর পর এই টাকাটা ডাবল হবে। কিভাবে এগুলো? ওই যে তোমাকে বললাম মা, তোমার মেয়ের নামেই 5 লাখ টাকা জমা আছে। ওই টাকাটা ভবিষ্যতে ও তুলতে পারবে। বলি এসবের মানে কি বৌমা? মানে জানতে চাইছো তুমি? তুমি কখনো ভেবে দেখেছো মা পুতুলদির ভবিষ্যৎ কি? পুতুলদির তো কোনো ভবিষ্যৎ নেই। আর তোমার যা ছেলেরা, ওরা যে পুতুলদির ভবিষ্যতের জন্য কিছু রেখে যাবে আমার তো মনে হয় না। আজকে তুমি যদি না থাকো, পুতুলদির কি হবে বলো তো? হ্যাঁ, আজকে অবিবাহিত মেয়ে, তুমি না থাকলে হয়তো ও পেনশনের টাকা পাবে, কিন্তু তোমার অ্যাবসেন্সে কি সেই টাকাও সত্যি হাতে পাবে? মা, আমি তো এবারই নুন খেয়েছি, আমি পুতুলদিরও ভালোবাসা পেয়েছি, আর একটু হলেও তোমারও ভালোবাসা পেয়েছি। তাই তো আমি সবার গুণ গাইবো মা। এমন কিছু আমি করিনি, খুব সামান্য একটা কাজ করেছি। হ্যাঁ, যে টাকাটা পেয়েছি সেই টাকাটা আমি পুতুলদির নামে ফিক্স করে রেখেছি। আসলে কি বলতো, পুতুলদিকে তো কখনো ভালো ডাক্তার দেখানো হয়নি, ঠিক মতো খাওয়া দাওয়া ও পায় না টাকার অভাবে। তাই মাস গেলে যে অর্ধেক টাকাটা পাবো না, সেটা আমি পুতুলদির চিকিৎসার জন্য রেখেছি। আমি যে পুতুলদিকে ভালো ডাক্তার দেখিয়েছিলাম, সে ডাক্তার বলেছিল জানো তো, যে পুতুলদির যদি ঠিক মতো ট্রিটমেন্ট চলে তাহলেও অনেকের থেকে ভালো হবে, অনেকটা স্বাভাবিক হবে। সেই কারণেই। আর মা, সত্যি কথা বলি, আমি না পুতুলদিকে নিয়ে স্বপ্ন দেখি। মানুষই তো স্বপ্ন দেখে গো, মানুষই তো স্বপ্ন দেখে ওরা। আর আমিও আমার পুতুলদিকে নিয়ে স্বপ্ন দেখি যে ওর জীবনে একটা ভালো মানুষ আমি এনে দেব। তো পুতুলদিকে তো সুস্থ হতে হবে বলো, তারও তো চিকিৎসা দরকার। দেখো, তোমার ছেলেদের যদি আমি চাপ না দিতাম, এই টাকা হয়তো আমি আদায় করতে পারতাম না। আমার নিজের কাছে যদি সেই টাকা থাকতো, আমি হয়তো কারোর কাছে হাতও পাততাম না। কিন্তু আমি তোমাকে বলছি, বলি তোমার কণ্ঠস্বরখানা এমন কিছু সুরলিত নয় যে লোকের তা শুনে আনন্দ হবে, বুঝেছ? মধ্যখান থেকে কি হবে বলতো? কি পাড়ার লোকজন সব ছুটে আসবে, তাতে তোর কি হবে? বিপদ বাড়বে, বিপদ। তাই বললুম, ষাঁড়ের মতো চেঁচাবি না। হ্যাঁ, আর একটা কথা, বৌমাকে না চটিও নে পড়া, একদম বৌমাকে চটিও নে। আমি তোমাকে এই কথাটা বলে রাখলুম। আমি মা হয়ে বলে রাখলুম, বৌমাকে তুমি চটাবে নে। কি ভেবেছো? হ্যাঁ, যা নয় তাই বলছো। পাল্টি খেলুম, এই করলুম, সেই করলুম, তা কি করবো বলো? আমি তো চেয়েছিলুম, চাই না যে তোমরা যদি অন্যায় করে থাকো তোমাদের শাস্তি হোক। বৌমা এই বৌমা সেই শাস্তি মকুব করে দিয়েছে। কিন্তু তোমরা যদি ভেবে থাকো যে বারবার তোমাদের শাস্তি মকুব করে দেওয়া হবে, তা কিন্তু হবে না। এর পরের বার বৌমা কিন্তু আর কখনো ওদের শাস্তি মকুব করবে না, আমি বলে দিলুম। শোনো, যা সয় তা রয়, যে সয় সে রয়। তাই বলছি, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো নে পড়া, করো নে। সময় আছে, শুধরে নাও নিজেকে, এখনো শুধরে নাও। অবাক লাগছে তো? মনে রেখো কথাগুলো। দাঁড়া, কি বললে তুমি? শুধরে নেব? কার কাছে শুধরেতে বলছো মা? এই মেয়েটার কাছে? এই মেয়েটা যে আমার টাকাগুলোকে আমার কাছ থেকে নিয়ে আমাকে নিঃস্ব করে ছেড়ে দিচ্ছে, তার কাছ থেকে আমি তার কাছে কি শুধরে যাব না? কি কথা? টাকা দিয়েছো তুমি বৌমাকে? তো দিয়েছি, তো অবশ্যই দিয়েছি। কেন দিয়েছো?
কেন দিয়েছ? কি হলো? টাকা দিয়েছ ওর মুখে চাপা দেবার জন্য, তাহলে বারবার বলছি শুধরে যাও। কি বড় বৌদি? হ্যাঁ, যাকে তাকে না বৌদি বলে ডাকতে পারবো না আমি, ওরকম বলা যায় না। ডেকো না গো, একদম আমাকে বৌদি বলে ডেকো না। এই বৌদি নামটাকে না আর কলঙ্কিত করো না, তোমার মুখে এই বৌদি ডাকটা মানায়ও না। তবে একটা কথা বলি পলাশ, সামনে তোমার বিয়ে, আমি তো মাকে বলেছি যে আমি তোমার বিয়েতে থাকবো, কিন্তু একটা শর্তে। এর মধ্যে তুমি যদি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু আমি তোমার বিয়ে থেকে সরে দাঁড়াবো, আর আমি যদি তোমার বিয়ে থেকে সরে দাঁড়াই তাহলে মাও কিন্তু তোমার বিয়েতে থাকবে না, এই কথাটা মাথায় রেখো। আমি কি থাকবো নাকি? আমি থাকবো? আমি একটু নাই একটুখানি খেতে ভালোবাসি, পেটু পেটু কাটছি, কিন্তু তাই বলে কি তোর বিয়েতে থাকার জন্য আমি আরো মরে যাচ্ছি একদম। একদম থাকবো না আমি, আমার মাবু থাকবে না, শিমুল থাকবে না, আমিও তোর বিয়েতে থাকবো না। আমরা কেউ তোর বিয়েতে না থাকলে না পাড়া কেউ তোমার বিয়েতে আসবে না, একদম কাজ করা তুমি পাবে, তখন একা একা যা না গিয়ে বেকার যা। দেখে ছাড়, ওর তো মাথা খারাপ, ও কি বলতে কি বলেছে ওর কথার কোনো ঠিক নেই, ওর কথার জবাব দিতে হবে না। তবে হ্যাঁ, বাড়িতে তো এরকম আরো অনেকে আছে যাদের মাথা খারাপ, কিন্তু তারা আবার শেয়ানা, মানে শেয়ানা মাথা খারাপ, তাদেরকে একটু শায়েস্তা করতে হবে। দেখে মা শোনো, আমার তো অনেক টাকা বেরিয়ে যাচ্ছে, আমাকে এবার থেকে টিউশনই পড়াতে হবে। বাড়িতে এবার থেকে টিউশনই পড়াবো আমি। কাল থেকে একটি মেয়ে আসবে আমার কাছে পড়তে। আমাদের এই নাচ গানের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে তো? বেশ, তাহলে একটা কথা বলি, ওই একটা গান আর একটা নাচে কি আর আমাদের মন ভরবে বলুন? সুচরিতা দিকে রিকোয়েস্ট করে আরো দু একটা গান শোনানোর জন্য, এবং তার সঙ্গে শিমুলের নাচ তো থাকবেই। চলুন দেখে নিই।
তাই তাই হয় নাকি? না না, অত আশা করিনি আমি। প্রথমবারে কি দুর্গা পুরস্কার পেয়ে যাবে নাকি? তা হয়নি। পাড়ায় কত লোক আছে না, তাদের মধ্যে দেখবি সব ঠিক করা আছে, ও হবে না। আরে বাবা না, আমি তো শুনলাম ওরা বিচারকের থেকে বিচার করিয়ে এনেছে, ওরা নিজেরা কিচ্ছু করছে না গো। তুই সত্যি শুনেছিস? কেমন করে জানলি? ও বাবা, আমি তো পাড়ায় ঘুরে বেড়াই, আমি জানবো না? দিচ্ছে না কেন এখনো? বলতে কি দিচ্ছে না কেন? দাঁড়াও না, আমাদের পাড়ার থেকে দুর্গা পুরস্কার কে পাচ্ছেন সেই নামটা ঘোষণা করার সময় চলে এসেছে। আমরা ডেকে নেব মন্দার বসুকে, মন্দার কাকিমাকে, আমাদের বিচারক মণ্ডলীর মধ্যে একজন। তাকে ডেকে নেব, মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এসে আমাদের এই বছর মানে প্রথম বছর দুর্গা পুরস্কার কে পাচ্ছেন আমাদের পাড়ার মধ্যে থেকে সেই নামটা ঘোষণা করার জন্য অনুরোধ জানাবো। এসো কাকিমা। আজকের এখানে এ পাড়ায় দুর্গা পুরস্কারে সম্মানিত হচ্ছেন শ্রীমতী শিমুল ব্যানার্জি। বাবা জেঠিমণি, সেটা পরে জেনে নেবে কেন ডাকছে, এখন তো যাও। আচ্ছা বাবু, বকিস নি অত। যাচ্ছি যাচ্ছি। যাও। হ্যাঁ হ্যাঁ। জোরে হাততালি। ও মা, অনন্য এক মুহূর্ত, দারুণ একটা মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম আমরা। সেকালের দুর্গা পুরস্কার তুলে দিচ্ছেন একালের দুর্গার হাতে, সেকালের শাশুড়ি মা পুরস্কার তুলে দিচ্ছেন একালের বৌমার হাতে, সেকালের মন পুরস্কার তুলে দিচ্ছে একালের মনের হাতে। সত্যি এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, জানি জানি আপনাদের ভীষণ ভালো লেগেছে, আপনারা হাততালিতে ভরিয়ে দিচ্ছেন। কিন্তু শুধু হাততালি দিলে তো হবে না। এই যে দুর্গা পুরস্কার পেলেন শিমুল এবং দুর্গা পুরস্কার তুলে দিলেন বৌমার হাতে মধুবালা কাকিমা, পুরস্কারটা তুলে দিয়ে কেমন লাগলো কাকিমার, এই অনুভূতিটা তো একটু জানতে হবে। আপনাদের জানতে ইচ্ছে করছে তো? এসো কাকিমা, কিছু তো বলো আমাদের। আমি ওই সেদিনই বলেছিলাম যে আমি এইসব যন্ত্রপাতিতে কথা বলতে পারি না, তবু যা হোক একটা কথা তো বলতেই চাই। আর সেই কথাটা হলো যে শিমুল ব্যানার্জি আমার নিজের বউ বলে আমি বলছি না, আমি বলতে চাই যে যারা এই বিচারটা করেছেন, এই পুরস্কার পাওয়ার যোগ্যকে সেই বিচারটা যারা করেছেন তারা যোগ্য বিচার করেছেন গো। কেননা তারা ঠিক ঠিক মানুষকে ঠিক উপহারটি দিচ্ছেন, ঠিক মানুষকে ঠিক সম্মানটি দিচ্ছেন। এইটা আমার বড় ভালো লেগেছে। সত্যি কথা বলতে কি, আমার ছেলের বউ শিমুল, সে সত্যি সত্যি মা দুর্গা, দশভুজা গো। দেখুন, ঠাকুর ভাসান হয়ে যায়, কিন্তু আমি বিশ্বাস করি ঠাকুরের ভাসান হয়নি, কখনো হয়নি। ওই যেদিন থেকে প্রতিমা ভাসান শুরু হয় সেই দিন থেকে বড্ড সাহস বেড়েছে না? হ্যাঁ, কতবার বললুম সেদিন, কতবার বুঝলুম তোর বেটা ঠিক মতো যদি হতে হয় তাহলে ওই বউয়ের উদ্যোগেই হবে, বললুম না? একথাও বললুম যে ও আমাকে রাজি করিয়েছে, এই প্রতীককে এই বাড়িতে বউ করে আনতে হবে আমায়, ওর কথায়। আর তুই তাকে যা নয় তাই বলিস, মাথা মোটা কোথাকার। একদম চুপ করে থাক। বড় বৌদি, একটু সম্মান করো, সম্মান করো, অন্তত এই কটা দিন। তোমার শ্বশুর বাড়ির লোকেরা যদি জানতে পারে না
জামি বা তোমার বৌদি বা তোমার দিদি কেউ এই বিয়েতে নেই, তুমি একা একা খালি বিয়ে করবে, কেউ দেবে নে। তোমার ওই বিয়ে ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল বলে দিলুম। কি কি ভাবছো? আর একটা কথা, তোমরা তো মাথা মোটা, তাই বলছি অন্তত নিজের কাজটুকু গুছিয়ে নাও, নিজের দিন ঠিকই নাও। ততদিন পর্যন্ত তার সঙ্গে অন্তত সম্মানের সঙ্গে কথা বলো, ভালো করে কথা বলো। তারপরে না হয় আবার যা খুশি বলো, যা খুশি ব্যবহার করো। কেননা ভালো ব্যবহার তো তোমরা করতে জানো না, তাই না? তোমরা তো এমন বংশের সব ছেলে, ভালো ব্যবহার যাদের রক্তে নেই। দেখলুম তো একেবারে বাপের মতো হয়েছে, দুটো ছেলে একেবারে বাপের মতো হয়েছে। আমি মনে মনে ভেবেছিলুম যে বড়টা হয়তো একটু অন্যরকম হবে, একটু ভালো হবে। ও বাবা, তারপরে গিয়ে যা দেখলুম দুটোই সমান, দুটোই সমান, একেবারে হাড়ে বজ্জাত দুটো, মিটমিটে পাজি দুটোই। হে ভগবান, কাদের জন্ম দিয়েছি। এই ডেরিভেটিভটা বুঝতে পারলে তো? এরপরে কিন্তু আমরা এটার আবার ডাবল ডেরিভেটিভে যাব। হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করব, মানে তোমার পড়াশোনা ছাড়া অন্য কিছু ইন্টারেস্ট? সিনেমা দেখা। তাই? ও, তো এর মধ্যে কি ছবি দেখলে? কারেন্ট যা যা সিনেমা আসে সবই দেখেনি, তবে নতুন যে সিনেমাটা বেরিয়েছে ওটা দেখা হয়নি। বলছিলাম স্যার, আপনি সিনেমা দেখেন? সিনেমা? ভালো প্রশ্ন করলে প্রিয়াঙ্কা। সিনেমা আমার জীবনের কথা আর কি বলবো বলো, নতুন করে আর কি বলবো। একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম, তারপরে দেখলে তো তুমি আসার সময়, বুঝতেই পেরেছো নিশ্চয়ই। না, অ্যাকচুয়ালি স্যার প্রতীক্ষা দিয়ে আমাকে সবকিছুই বলেছে। আপনার খুব দুঃখ। আমার দুঃখের